আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই এখান থেকে একটা কোশ্চেন আসেই। তো আমি ভেক্টরকে মাত্র 5-6টা টাইপে ভাগ করেছি এবং আমি বিশ্বাস করি তো তোমরা যদি এই টাইপগুলো ভালোভাবে করতে পারো এর ভিতর থেকে কমন পাবে ইনশাআল্লাহ। এবং ফাইনালি আমি তোমাদের বলে দেবো যে কোন টাইপটা বেশি ভালোভাবে করতে হবে, যে টাইপটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের বলে দেবো। তো সেটা ক্লাসে শেষে বলে দিব, তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখো টাইপ 1 লিখেছি বেসিক কনসেপ্ট অফ ভেক্টর। সো ভেক্টরের যে মেইন যে কনসেপ্টটা আছে আসলে মানে একদম প্রাথমিক দিকে আমরা 9-10-এও যে নিয়মটা করে এসেছি, জাস্ট ওই টেকনিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ভেক্টরের যে কনসেপ্ট থেকে আমাদের 3টা কোশ্চেন আসছে সেগুলো আমরা সলভ করতে পারি। সেটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আমরা কি জানি, আমরা দেখো একটা জিনিস জানি। দেখো আমি তোমাদের একটা টিপস শিখাই দিই, সেটা দেখো কেমন। ধরো একটা ভেক্টর আছে এমন, সে ভেক্টরটা এইদিকে গেল এবং এই ভেক্টরটার বলে দিচ্ছি এটা একটা এ ভেক্টর, এবং আর একটা ভেক্টর আছে এইদিকে এবং আর একটা ভেক্টর আছে এইদিকে। সে আমি বলে দিচ্ছি এরকম একটা ত্রিভুজ আছে। তো খেয়াল করো, আমি যদি এইদিকে তীর চিহ্ন দিই আর এইদিকে তীর চিহ্ন দিই, আমি এটাকে বলতেছি এ বি। ভালো করে বোঝো। এখন আমি যে এই পয়েন্ট থেকে আমি যে এই পয়েন্টে আসবো, তো তার জন্য দেখো আমি এইখানে আসার জন্য কিন্তু কোনো কলম উঠানো লাগছে না, মানে মার্কারটা ওঠানো লাগছে না। কেন উঠানো লাগছে না? কেননা এদের ডিরেকশন কিন্তু এমনে আছে। দেখো এই বরাবর ডিরেকশন আছে, সো আমি অনায়াসে এই বরাবর যেতে পারছি। আবার ডিরেকশন এইদিকে আছে, তাই আমি অনায়াসে এইদিকে যেতে পারছি। এই পয়েন্ট পর্যন্ত আসার জন্য আমার কিন্তু মার্কারটা ওঠানো লাগছে না। যেহেতু মার্কারটা ওঠানো লাগছে না, তাই এই দুইটা ভেক্টর আমাদের যোগ করতে হবে, মানে যোগ করতে পারি আমরা। আর আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমাদেরকে আমি যদি এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই এই দিকে, তার মানে কিন্তু এই দিকে আমি আসতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? আবার এখান থেকে নতুনভাবে যাত্রা শুরু করে এখানে যেতে হবে। তো খেয়াল করো, যেহেতু এখান থেকে আমাদের মার্কারটা ওঠানো লাগছে, মার্কারটা ওঠানোর ফলে আমি আবার এখান থেকে যাত্রা শুরু করে এমনি যাচ্ছি, তাই আমি বলতে পারি যে এই সিটা হবে আসলে এক্স্যাক্টলি এই জায়গাটাতে। কথা বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ মার্কার উঠানোর আগ পর্যন্ত যতটুকু আছে সেটা এক সাইডে, মার্কার উঠিয়ে আবার নতুন করে যেটা দিচ্ছি সেটা এক সাইডে। এই কনসেপ্টটা তোমাদের ভেতরে যদি থাকে, তাহলে যে কোনো জিনিস ভেক্টর থেকে যে বেসিক কনসেপ্টের টাইপের ভিতরে যেগুলো রেখেছি, এই টাইপের যে ম্যাথগুলো আসবে তুমি ইজিলি করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে একটু দেখাই যে আসলে তোমরা এটা কিভাবে করবা। খেয়াল করো, বলা হচ্ছে যে এ বি সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13। তার মানে সি ভেক্টরটার মান হচ্ছে 13, এ ভেক্টরটার মান হচ্ছে 5 এবং বি ভেক্টরটার মান হচ্ছে 5। বলা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণের মানটা এক্স্যাক্টলি কত। তো খেয়াল করো, আমাদের এ ও বি যোগ করে আমাদের সি এর সমান হতে হবে। সো এ আর বি যোগ করে দেখো, এ ভেক্টরের দেওয়া রয়েছে, এ ভেক্টরের মান দেওয়া রয়েছে, এই এ ভেক্টরটির মান দেওয়া রয়েছে কত। এ ভেক্টরটির মান মানে কি? এ ভেক্টরের মান মানে বোঝো, এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান মানে হচ্ছে এরকম। অথবা এটাকে আমি শুধু এ লিখতে পারি, সেই ভেক্টরের মান দেওয়া রয়েছে 12, এবং বি একটা ভেক্টর যার মান দেওয়া রয়েছে এরকম। মান দ্বারা কি বোঝায়? যে দুই পাশে খাড়া দাগ দিলে মান বোঝায়, অথবা শুধুমাত্র বি দিলে মান বোঝায়। সো সেটা আমাদের কি বোঝাচ্ছে দেখো, এখানে আছে 5 বি ভেক্টরটার, এবং সি ভেক্টরটার মান দেওয়া রয়েছে হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা বলা হচ্ছে 13। সো আমাদের বলা হচ্ছে এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, দুইটা ভেক্টরের এই যে এক সাইডে লিখছে আর একটা হচ্ছে এরকম। সো কখন সমান হবে খেয়াল করো, আমি কিন্তু এরকম যদি লিখি যে 5 + 12 = 13, এটা কিন্তু কখনো দেখো সমান হচ্ছে না। 5, 12, 13 সমান হয় কখনো? সমান কিন্তু হচ্ছে না। কখন সমান হবে খেয়াল করো, আমি যদি এই দুইটা ভেক্টরকে যদি এরকম মডুলাস করে মানে রুট ওভার করে দিই, যেমন এই যে এখানে দেখো 12² + 5², দ্যাট মিনস এখানে আমি যদি 13² লিখি, খেয়াল করবা যে এখানেও ক্যালকুলেশন করলে 169, এখানেও ক্যালকুলেশন করলে 169। এ দ্বারা আসলে কি বোঝায়? এ দ্বারা বোঝায় যে এইটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে আমাদের অতিভুজ বোঝায়, আর এইটা আমাদের কি বোঝায় দেখো, ভূমি এবং লম্ব বোঝায়। যদি ভূমি ও লম্বকে আমরা এরকম সূত্র ফেলি, দেন আমরা অতিভুজের স্কোয়ার পাই। অতিভুজ স্কোয়ার মানে কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে মানটা দেওয়া রয়েছে, ওই মানটাকে আমরা ক্যালকুলেট করার মাধ্যমে কিন্তু বুঝতে পারছি আসলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। সো জিনিসটা আসলে কিভাবে আছে জানো? জিনিসটা আসলে আছে এভাবে, এখানে একটা ভেক্টর আছে এ, এখানে একটা ভেক্টর আছে বি, ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে, এই যে এরকম আছে।
তো এই যে ভেক্টরটা দেখো, এই যে মূল বিন্দু থেকে আমাদের এদিকে একটা ভেক্টর থাকবে, এদিকে একটা ভেক্টর থাকবে, অ্যান্ড দেন আমাদের সি একটা ভেক্টর থাকবে, ঠিক আছে। সো আমাদের এই জায়গাটাতে যেটা করা লাগবে, দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে a প্লাস বি, যেহেতু a প্লাস বি আছে, সো আমাদের তীর চিহ্নটা কিন্তু এরকম হবে না। তীর চিহ্নটা কেমন হবে জানো? তীর চিহ্নটা যেটা হবে, দেখো তীর চিহ্নটা হবে এরকম, যে আমি যাচ্ছি হচ্ছে এই যে এ একটা ভেক্টর আছে এমনে, আর একটা ভেক্টর আছে এমনে, অর্থাৎ দুইটা ভেক্টরকে আমি এখন যোগ করতে পারি না, দেখো তো। আর এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্ট সেটা হচ্ছে আমি এই বরাবর দিলাম। তো এখন কি আমরা যোগ করতে পারি দুইটা ভেক্টরকে? দেখো তো যোগ করা সম্ভব কিনা, খেয়াল করো। এ একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এমনে, সো এই ভেক্টরটা এমনে আছে, আমি দেখো এখান থেকে উঠানো লাগছে না, এ থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু উঠানো লাগছে না। বাট আমি যখন এইখান থেকে আবার এই পয়েন্টে যাব, তখন কিন্তু আমাদের উঠানো লাগছে। সো সেই ক্ষেত্রে দেখো a প্লাস বি ইকুয়াল টু সি। সো আমাদের এই কন্ডিশনটা হোল্ড করতেছে, এবং আমরা দেখতে পাচ্ছি পিথাগোরাস অনুসারে সিটা হচ্ছে অতিভুজ, আর এ আর বিটা হচ্ছে আমাদের কি আসলে, এবং বিটা হচ্ছে আমাদের কি, এ এবং বিটা হচ্ছে ভূমি এবং লম্ব। সো আমি অনায়াসে বলতে পারছি এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আমাদের आंसर হবে এ নম্বর। পরের কোশ্চেনে দেখো বলা আছে নিচের কোনটি আমাদের এই ইকুয়েশনের জন্য সঠিক চিত্র। তো খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আর, এখানে দেওয়া রয়েছে পি, এখানে দেওয়া রয়েছে কিউ, এই দুটাকে বিয়োগ করা আছে। দেখো খেয়াল করো, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আর কিউকে এই সাইডে নিয়ে আসতে পারি না, দেখো তো মাইনাসকে আমি পাশে নিয়ে আসলাম, দ্যাট মিনস এই পাশে হচ্ছে আমাদের পি। এখন এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে মার্কার, আমি এখন মার্কার দিয়ে জিনিসটা দেখব, চিত্রটা ড্র করব, যেখানে দেখব আর এবং কিউ হচ্ছে এক সাইডে থাকবে এবং পিটা হচ্ছে এক সাইডে থাকবে, অর্থাৎ আর এবং কিউ পর্যন্ত যাওয়ার জন্য মার্কারটা ওঠানো লাগবে না। তো আর থেকে কিউতে ওঠানোর জন্য মার্কার ওঠানো লাগবে না, সেটা কোন দিকে আছে একটু খেয়াল করি। দেখো আরটা এই দিকে, কিউটা কিন্তু আবার এই দিকে, তাহলে মানে মার্কার উঠানো লাগছে। দেখো জিনিসটা কেমন, আরটা এই দিকে আর কিউটা এই দিকে, তাহলে তো হচ্ছে না, আমি তো এই দিকে আসতে পারছি না। আর এবং কিউ ড্র করার জন্য মার্কারটা উঠানো যাবে না। তো আর এই দিকে, কিউ দেখো আবার এই দিকে হচ্ছে না, এই দিকে আসার কথা ছিল, হলো না, তাহলে এ নম্বর বাদ। আরটা কোন দিকে, আর এইদিকে, আর এইদিকে, আর এদিকে, আবার আর এইদিকে, তো আর আর হয়ে যাচ্ছে, তো আর আর হবে না। আর এদিকে দেখো কিউ এদিকে আর এদিকে, তার মানে ভিন্ন দিকে, হচ্ছে না। এখন আমি সি নম্বরটা যদি খেয়াল করি, দেখো এদিকে পি, এদিকে কিউ, এদিকে আর, এই যে হয়ে গেছে, দেখো আমি পেয়ে গেছি কিন্তু, দেখো। আর এইটা যদি খেয়াল করি, দেখো আমার পাচ্ছে এটা কি, কিউ প্লাস হচ্ছে এখানে কিউ, আর এইদিকে হচ্ছে আর, এদিকে কিউ, আর এইদিকে হচ্ছে আর, আর এইটা হচ্ছে আমাদের পি। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে দেখো এটা হচ্ছে কিউ, এদিকে হচ্ছে আর, ইকুয়াল টু পি। দেখো আমি এটাকে লিখতে পারি কিউ প্লাস আর, অথবা আর প্লাস কিউ, যাই লিখতে পারি, কোনো সমস্যা না। আমি এটাকে চাইলে কিউ প্লাস আর ইকুয়াল টু পি, আমি এই জিনিসটাও লিখতে পারি, কোনো সমস্যা না, কারণ 2 যোগ 3, 3 যোগ 2 আসলে জিনিসটা সেম কথা। সো আমি এখন কিভাবে লিখতে পারি, দেখো আমি সি নম্বর চিত্র যদি দেখি, তোমাদের দেখায় একটু জিনিসটা কি দেওয়া রয়েছে। জিনিসটা এদিকে চিত্র দেওয়া রয়েছে, তারপরে এইদিকে দেওয়া রয়েছে, আর একটা দেওয়া রয়েছে এইদিকে। সো এইদিকে হচ্ছে আমাদের কিউ, এদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে পি। খেয়াল করো ভাইয়া, আমরা একটা জিনিস খেয়াল করবো, এদিকে হচ্ছে কিউ প্লাস আর, কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে আমাদের পি। সো এই জায়গাটা থেকে আমি লিখতে পারি না যে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের পি মাইনাস হচ্ছে কিউ, আমি কি এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। অ্যান্ড ডি নম্বরটা তোমাদের যদি একটু দেখাই, খেয়াল করো ডি নম্বরটা কেমন দেওয়া রয়েছে। এইদিকে দেওয়া রয়েছে হচ্ছে পি, আর এইদিকে দেওয়া রয়েছে হচ্ছে তোমার এরকম তীর চিহ্ন দেওয়া রয়েছে, দেখো এই দিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে, আর এই দিকে দেওয়া রয়েছে, এই দেখো এই দিকে দেওয়া রয়েছে হচ্ছে কিউ। সো খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে আসলে জিনিসটা কেমন, খেয়াল করো যে আমাদের এই জায়গাটাতে কিন্তু এরকম হচ্ছে, এইদিকে আর, এইদিকে পি, এইদিকে হচ্ছে আবার এইদিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে, আর এইদিকেও তীর চিহ্ন দেওয়া রয়েছে। মানে জিনিসটা কেমন খেয়াল করো তো, জিনিসটা আমাদের এরকম না, দেখো তো খেয়াল করো জিনিসটা কিন্তু আমাদের এরকম। তার মানে হচ্ছে আমি যদি খেয়াল করি আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হচ্ছে না। তার মানে যখন আমরা দেখবো যে সব, আমি কলম মার্কারটা ওঠানো লাগছে না, মানে পুরোটা ড্র করতেছে, পুরোটা ড্র করলে সবগুলো যোগ করে 0 বসাতে হয়, বুঝতে পারছো? এখানে দেখো খেয়াল করো, আমাদের এখানে কিন্তু কোনোটা হচ্ছে মার্কার ওঠানো লাগবে না, এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, দেখো জিনিসটা পুরো রাউন্ড শেপ না। তাহলে কি কখন এটা পাওয়া সম্ভব? এটা পেতে গেলে তো তোমার এইটা এক সাইডে আসতে হবে, এটা এক সাইডে আসতে হবে। এটা কি আদৌ সম্ভব হচ্ছে এখানে? এখানে কিন্তু এই জিনিসটা কখনো সম্ভব হচ্ছে না, বুঝতে পারছো বিষয়টা? সো আমরা যদি একটু খেয়াল করে দেখো, এদিকে আসতেছি, আবার এদিকে, আবার এদিকে, খেয়াল করো
এই যে এরকম, তার মানে পুরো একটা রাউন্ড তৈরি করতেছে। বাট এখানে কিন্তু এরকম না, এখানে কিউ আর, তারপরে কিন্তু এখান থেকে আবার নতুন করে উঠিয়ে এখান থেকে আবার যাওয়া লাগতেছে। তার মানে কিউ প্লাস আর ইকুয়াল টু পি, দ্যাট মিনস সি নম্বরটা হবে উত্তর। অ্যান্ড দেন ফাইনালি আরেকটা কোশ্চেন আমরা দেখব, তাহলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো। ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন, নেক্সট যে কোশ্চেনটা বলা হচ্ছে নিম্নের পি কিউ আর এই তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে চিত্র থেকে নির্ণয় করা যায় যে, কি নির্ণয় করা যায়? সো আমরা চিত্র থেকে একটু দেখি আসলে আমরা কি পেতে পারি, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমরা কি লিখতে পারি এই কোশ্চেনের জন্য, আমরা সেটাও আসলে দেখে ফেলবো। সো খেয়াল করো ভাই যে আমাদের এই জায়গাটাতে কিউ এইদিকে, যেহেতু ডিরেকশন এইদিকে দেওয়া রয়েছে, তারপরে আরেকটা ভেক্টর দেওয়া রয়েছে এইদিকে, দ্যাট মিনস এইদিকে, তারপরে এইদিকে। খেয়াল করো ভাইয়া যে আমাদের এই ভেক্টরটার পরিমাণ দেওয়া রয়েছে পি, তারপরে এই ভেক্টরটার পরিমাণ দেওয়া রয়েছে কিউ, এই ভেক্টরের পরিমাণ দেওয়া রয়েছে হচ্ছে আর। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি না যে দেখো আমাদের আমি যদি এখান থেকে এখানে যাই, আমি যদি এখান থেকে এই পর্যন্ত যাই, আমার মার্কার কিন্তু ওঠানো লাগছে না। বাট আমি যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার আসতে যাবো কিন্তু মার্কারটা ওঠানো লাগছে, কেননা ডিরেকশন কিন্তু এইদিকে। তাহলে এখান থেকে এই দিকে যাওয়ার জন্য আমার কিন্তু মার্কারটা ওঠানো লাগছে না। বাট আমি যদি এই পথে চিন্তা করি তাহলে কিন্তু আমার ওঠানো লাগছে। খেয়াল করো, তাহলে যেহেতু উঠানো লাগছে তাই আমি বলতে পারি যে আসলে কিউ এবং আরটা হচ্ছে এক সাইডে এবং পিটা হচ্ছে আর এক সাইডে, রাইট? এই সম্পর্কটা কিন্তু আমরা জানি। বাট যদি কোনোভাবে আমাদের তীর চিহ্নটা এই দিকে থাকতো তাহলে কি হতো দেখো, এই দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, আর এই দিকে ওঠানোর জন্য আমাদের কোনো মার্কার ওঠানো লাগতো না। তাহলে আমরা যেটা করতাম যে কিউ প্লাস আর প্লাস পি ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলো যদি একটা রাউন্ড শেপ তৈরি করে তাহলে সবগুলোর যোগফল হয় 0। তোমরা এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে জেনেছো। সো তাহলে আমরা দেখবো যে এই জিনিসটা আসলে কই আছে। এখন যেহেতু সবগুলো ডান পাশে 0 করা আছে, তার মানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আমরা এই পিটাকে হচ্ছে ডান পাশে নিয়ে আসি। ডান পাশে নিয়ে আসলে কি হয়, মাইনাস পি ইকুয়াল টু 0। অথবা এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায় যে আমি পিটাকে এখানে রাখবো, এই জিনিসটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এখানে লেখা যায় পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুইটার ভিতরে যে কোনো একটা উত্তর হবে। সো আমরা একটু দেখি যে আমাদের কোনটা উত্তর হবে। পি প্লাস কিউ মাইনাস আর এটা হবে না। এই নম্বরটা যদি দেখি, দেখো পি মাইনাস কিউ মাইনাস আর, দেখো পেয়ে গেছি। দেখো খেয়াল করো আর কোনোটা কি মিলতেছে, এখানে দেখো সবগুলো যোগফল 0। সবগুলো যোগফল কখন 0 হবে, যখন তীর চিহ্নটা এই দিকে, এই দেখো এমন হবে, তীর চিহ্নটা এই দিকে, তখন 0 হতো। আর এটা পি মাইনাস কিউ প্লাস আর, এটা তো সম্ভব না। তাহলে আমাদের হয় এটা উত্তর অথবা এটা উত্তর। আমি দেখতে পাচ্ছি উত্তরটা এটা, সো অ্যান্সার হবে এ নম্বর। তাহলে জাস্ট বেসিক কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, জাস্ট একটা নর্মাল একটা টিপসকে কাজে লাগিয়ে আমি কিন্তু 1 নম্বর যে কোশ্চেনগুলো আসছে আমরা কিন্তু ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারছি। ওকে, সো এবার আমরা দেখবো সেটা হচ্ছে যে সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয়। আমরা প্রথমে কেস 1 শিখবো, যেটা সেটা হচ্ছে মান নির্ণয়, অ্যান্ড দেন পরবর্তীতে শিখবো হচ্ছে দিক নির্ণয়। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মান নির্ণয়। ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালে আসছিল এবং চিটাং ইউনিভার্সিটিতে আসছিল 15-16 সালে, এবং এর থেকে আরও বিশেষ ক্ষেত্রেও আছে, অর্থাৎ এর থেকে আরও কিছু ম্যাথটাতে আসছে। সো বিশেষ ক্ষেত্রটা বেশি গুরুত্বপূর্ণ, যদিও আমি তোমাদের প্রথমটা একটু করাবো, তারপরে একটু দেখো, তারপরে আমি আস্তে আস্তে বিশেষ ক্ষেত্রের দিকে যাব। ওকে, সো যাই হোক, তাহলে আমরা মান নির্ণয়ের জন্য এই যে ম্যাথটা আছে আমরা কিভাবে করতে পারি। খেয়াল করো, কোশ্চেনে বলা হচ্ছে দুটি বলের লব্ধির মান কত, 40 নিউটন। দুটি বলের লব্ধির মান কত, 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। খেয়াল করো, দুটি বলের মধ্যে ছোট বলটির মান হচ্ছে কি 30 নিউটন এবং লব্ধি বলের মান হচ্ছে 40 নিউটন। বলা হচ্ছে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ছোট বলটা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ওকে ফাইন, বড় বলটির মানটা আসলে কত, এটা আমাদের কোশ্চেনে বলা হচ্ছে। সো আমরা ভেক্টরের যে নর্মাল যে মানের যে সূত্রটা আছে সেটা আমরা কি জানি। খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা বিন্দু এবং এখান থেকে আমাদের এইদিকে একটা ভেক্টর যদি চিন্তা করি পি ভেক্টর, এইদিকে একটা ভেক্টর যদি চিন্তা করি তাহলে এটাকে বলতেছি কিউ ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোনো একটা অবস্থা আমরা সেটাকে বলতেছি আর। খেয়াল করো, দুইটা আমি ভালো করে বোঝো, দুইটা ভেক্টরের লব্ধি সবসময় তাদের মধ্যেই ক্রিয়া করবে। কেন ক্রিয়া করবে এই জিনিসটা আমাদের জানা খুব জরুরি, এই ম্যাথটা করার জন্য খুব জরুরি। খেয়াল করো,
এই লব্ধিটা সবসময় দুইটা বলের মধ্যেই ক্রিয়া করবে, বাইরে কখনো লব্ধি ক্রিয়া করতে পারে না, বাইরে কখনো লব্ধি ক্রিয়া করতে পারে না। এখন কোশ্চেন করতে পারো ভাইয়া যে লব্ধি কেন বাইরের দিকে ক্রিয়া করবে না? খেয়াল করো, আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো এই জায়গাটা একটা ফুটবল আছে, এই জায়গাটা একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে যদি এই পাশ থেকে মেসি কিক করে, এই দিক থেকে যদি মেসি কিক করে, আর এই দিক থেকে যদি নেইমার কিক করে, তাহলে এই বলটা আসলে কোন দিকে যাবে? আমাকে বলতে পারো এই বলটা কোন দিকে যাবে? নেইমারও কিক করতেছে, মেসিও কিক করতেছে, বলটা কি এই দিকে যাবে? বলটা কি এই দিকে যাবে? বলো, বলটা কি মেসির দিকে যাবে, বা বলটা কি নেইমার এদিকে আঘাত করছে এদিকে যাবে? ডেফিনেটলি না, বলটা হয়তো মাঝ বরাবর কোথাও যাবে, রাইট? সেটাই হচ্ছে লব্ধি, অর্থাৎ দুইটা বলের ফলাফল যেটা পাচ্ছি সেটাই লব্ধি। তো একটা পয়েন্টে যে শুধুমাত্র দুইটা বলে ক্রিয়া করবে বিষয়টা এমন না, একাধিক বলও ক্রিয়া করতে পারে। তো সেই ক্ষেত্রে টেস্ট পেপার সলভ করতে গেলে আমরা দেখি যে কঠিন কঠিন ম্যাথ দিয়ে থাকে বিভিন্ন কলেজে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে তোমার প্যারা নাই, এত কঠিন ম্যাথ দিবে না, ইভেন রিটেনও দিবে না। সো প্যারা খাওয়ার কোনো ব্যাপার নাই, আমরা একটা পয়েন্টে দুইটা বল ক্রিয়া করলে কি হবে, আমরা সেই কনসেপ্টের ম্যাথগুলো করলে আসলে হচ্ছে। দেন হচ্ছে আমি তোমাকে যদি আরও একটা জিনিস বোঝাই, সে মনে করো এটা হচ্ছে ক্যারাম বোর্ডের গুটি, এটা হচ্ছে ক্যারাম বোর্ডের একটা গুটি। এখন এই গুটিকে আমি দুইটা স্ট্রাইক দিয়ে আঘাত করব, দুইটা স্ট্রাইক দিয়ে এভাবে আঘাত করব। খেয়াল করো যে এখানে একটা স্ট্রাইক আছে আর এই জায়গাটাতে একটা স্ট্রাইক আছে, এই স্ট্রাইক দিয়ে আমি এরকম আঘাত করতেছি আর স্ট্রাইক দিয়ে আমি এমনি আঘাত করছি, অর্থাৎ দুইটা স্ট্রাইক দিয়ে একটা গুটির উপর আঘাত করতেছি। তো গুটিটাকে এইদিকে যাবে, গুটিটাকে এইদিকে যাবে, এদিকে যাবে? কখনোই না। যেহেতু দুই দিক থেকে আঘাত করছি, তাহলে গুটিটা কখনো এই দিকেও বাইরে ছিটকে যাবে না, কখনো এই দিকেও বাইরে ছিটকে যাবে না। এই দুইটা বলের মধ্যবর্তী কোনো অবস্থায় ক্রিয়া করবে, হতে পারে এইদিকে, হতে পারে এইদিকে। যে এ যদি বেশি বল প্রয়োগ করে থাকে, তাহলে এ যদি বেশি বল প্রয়োগ করে থাকে, তাহলে লব্ধিটা হবে তার দিকে, লব্ধিটা হবে সেই বলের দিকে। বুঝতে পারছো বিষয়টা? সো যে যত বেশি বল প্রয়োগ করে লব্ধিটা হয় তার দিকে, সিম্পল হিসেব। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে লব্ধি সবসময় আমাদের বড় বল এবং ছোট বল থাকুক, বা দুইটা বল সমান বল থাকুক, যাই থাকুক না কেন, আসলে তাদের মধ্যবর্তী কোনো একটা অবস্থায় কাজ করে থাকে। আচ্ছা, এটা বুঝে নিলাম যে লব্ধি মাঝ বরাবর ক্রিয়া করে। এখন দেখো এই যে পি এবং কিউ যে দুইটা বল আছে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণকে বলতেছি আমরা আলফা কোণ, আলফা কোণ। আর যে কোনো একটা বলের সাথে যে লব্ধি কোণ করে সেইটাকে বলবো হচ্ছে আমার থিটা। যে কোনো একটা, সেটা হতে পারে এইটা থিটা, হতে পারে এইটা থিটা, আই ডোন্ট নো যে কোনটা থিটা, তুমি যে কোনো সুবিধা মতো ধরে নিতে পারো, এবং সেইটাকে বলতেছি ভেক্টরের দিক। আমরা যখন সামান্তরিকের দিক না করি না, এই থিটাকে বলা হয় দিক। আর আলফা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর স্পেশাল কোনো নাম নাই। অ্যান্ড দেন হচ্ছে আরটা হচ্ছে লব্ধি, পি এবং কিউ হচ্ছে দুইটা বল, ছোট বল হতে পারে, বড় বল হতে পারে, বড় ছোট, এবং এমন হতে পারে দুইটা বলই সমান। সো আমরা এখন ম্যাথটা দেখি, খেয়াল করো। এবং আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা একটু লিখে তারপরে আমরা ম্যাথটা করি। আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এমন যে লব্ধি স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কজ আলফা। খেয়াল করে বললাম কি যে লব্ধিটা হচ্ছে স্কোয়ার, যে কোনো একটা বল স্কোয়ার, পরের বলটা স্কোয়ার, প্লাস 2 ইন্টু এই বলটা ইন্টু কজ আলফা। সো এই সূত্রটা আমরা সবাই মোটামুটি জেনে আসছি। সো আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করে দেখো আমরা কিভাবে করতে পারি ম্যাথটা। বলা হচ্ছে দুটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। কয়টা বল? দুইটা বল। সে ধরে নিলাম পি একটা বল এবং কিউ একটা বল, এদের যে লব্ধি সেই লব্ধিটাকে বলা হচ্ছে 40 নিউটন। আমি ধরে নিচ্ছি যে পি এবং কিউ দুইটা বল আছে এবং দুইটা বলের লব্ধি হচ্ছে 40 নিউটন। এখন বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। আমি ধরে নিচ্ছি যে এরকম একটা সম্পর্ক ধরে নিচ্ছি। এরকম একটা সম্পর্ক ধরে নেওয়া মানে কি, মানে ছোট বল হচ্ছে কিউ এবং বড় বল কি পি। তো ছোট বলটার পরিমাণ দেওয়া রয়েছে কত? 30 নিউটন দেওয়া রয়েছে। ছোট বলটার পরিমাণ কত? 30 নিউটন। বলা হচ্ছে বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। সো দেখো খেয়াল করো, আমি ধরে নিচ্ছি ছোট বল হচ্ছে এটা, ধরে নিলাম ছোট বল কোনটা? ছোট বল হচ্ছে কিউ, এবং কিউ এর পরিমাণ দেওয়া রয়েছে 30 নিউটন এবং একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে এই ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। সো লব্ধি বল আমি ধরে নিচ্ছি যে এই দিক বরাবর লব্ধি বল। সো লব্ধি বলটা খেয়াল করো, আমি লব্ধি বলটা ধরে নিচ্ছি কি এই দিক বরাবর লব্ধি বল আছে। সো এই লব্ধি বলের পরিমাণ কত? লব্ধি বলের পরিমাণ দেওয়া রয়েছে এই যে আর হচ্ছে 40 নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে 40 নিউটন। সো বলা হচ্ছে কি যে ছোট বলটা লব্ধি বলের সাথে কিভাবে কাজ করে? লম্বভাবে। এই যে আমি এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম, 90 ডিগ্রি, ঠিক আছে?
কথা বুঝতে পারছো? কোশ্চেনে কি বলা হচ্ছে, ছোট বল দেওয়া রয়েছে, একটা বড় বল দেওয়া রয়েছে। ছোট বলটার সাথে লব্ধি কীভাবে কাজ করে, লম্বভাবে কাজ করে। তো আমরা একটু আগে দেখলাম ভাইয়া যে লব্ধিটা সব সময় দুইটা বলের মাঝ বরাবর ক্রিয়া করে। তাহলে আরেকটা বল কোন দিকে যাবে? যদি এটা এই দিকে হয় কিউ বল, তো পি বলটা কোন দিকে হবে? পি বলটা কি এই দিকে হবে? আমি যদি এই দিকে ড্র করি তাহলে তো আমাদের লব্ধিটা বাইরে চলে আসছে। কখনো কি এটা সম্ভব? অতএব আরেকটা বল হবে এই দিক বরাবর। কেন এই দিক বরাবর হবে খেয়াল করো ভাই, আমি তোমাকে বলছি দুইটা বলের মাঝ বরাবর লব্ধি কাজ করে। আমি যদি এইদিকে একটা বল আঁকতাম তাহলে লব্ধিটা বাইরে চলে আসতো। এটা কি আদৌ কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। এখন দেখো আমরা সামান্তরিকের সূত্র শিখেছি, সেটা দেখো এখানে যে বলটা আছে পি বলটা, এইটা সমান্তরাল করে কিন্তু আমি এই দিকে সুন্দর করে ড্র করতে পারি। দেখো পারি কিনা দেখো, এই দিকে আমরা জানি যে ভেক্টরটাকে দিক ঠিক রেখে যে কোনো দিকে আঁকানো যায়। তো ভেক্টরটা এই দিকে যখন আঁকাইছি, সো আমি এইটার দিক সেম রেখে আমি এই দিকে আঁকাতে পারি না? তোমরা এটা পড়েছো না, এই যে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরকে আমি এই দিকেও আঁকাতে পারি, জাস্ট দিকটা সেম রেখে আমি যে কোনো দিকে আঁকাতে পারি। সো আমি এই কনসেপ্টটাকে কাজে লাগালাম যে এখানে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরকে আমি কি করেছি, দিক সেম রেখে আমি এটা ড্র করেছি। সো খেয়াল করো, এইটা হচ্ছে যদি পি হয় তাহলে ডেফিনেটলি এটাও পি। সো আমাদের এই পির ভ্যালুটা আসলে বের করতে বলা হচ্ছে, অর্থাৎ বড় বলটির মান আসলে কত। যেখানে আমি ধরে নিয়েছিলাম যে পি ভেক্টরটা মানে পি বলটা হচ্ছে কিউ বলের থেকে আসলে বড়। সো আমাদের এখন পি বলের পরিমাণটা জাস্ট পিথাগোরাস করলে ম্যাথটা ক্লোজ। সো আমরা এখন কি পাবো, পি ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, দ্যাট মিনস 40 স্কোয়ার, আর এখানে হবে 30 স্কোয়ার। সো ক্যালকুলেশন করে অ্যান্সার খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে তোমাদের, ঠিক আছে? এটা হবে 1600, এটা হবে 900, 2500, 50 মনে হয় উত্তর হবে। সি নম্বর উত্তর, দেখো উত্তর দেওয়া হয়েছে। সো এখন নেক্সট হচ্ছে বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্রতে অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছি যে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কি কজ আলফা, এখান থেকে আমাদের বেশ কিছু কেস আছে, এই কেসটা আমরা একটু জানতে পারি। সেইখান থেকে আমি তোমাদের একটু লিখে দিব। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে এই কোশ্চেনটা আসছিল, এবং তোমরা জানো কিনা জানি না, এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ ফর ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির জন্য। সো আমি তোমাদের একটু দেখাতে চাই। দেখো বলা হচ্ছে দুটি সমান ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়া করে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের লব্ধির মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। খেয়াল করো, আমরা যে সূত্রটা জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। যদি এরকম থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবা, নাম্বার ওয়ান যদি এমন থাকে যে আমাদের এই দুইটা ভেক্টরই সমান, অর্থাৎ এমন যদি হয় পি এবং কিউ দুইটাই সমান, তার মানে কি আমি কিউ এর জায়গায় পিটাকে রিপ্লেস করতে পারি। এবং যদি এমন হয় যে লব্ধির মান এই দুইটা বলের যে কোনো একটা বলের সমান, অর্থাৎ বলটা হতে পারে পি সমান আর, অথবা বলটা হতে পারে কিউ সমান আর। আমরা দেখতে পাচ্ছি পি সমান কিউ, তাহলে আরটা হচ্ছে পি বল অথবা কিউ বলের সমান। বলা হচ্ছে একটা বিন্দুতে দুটি একই মানের বল ক্রিয়া করে। সো দেখো পি এবং পি, কারণ আমরা জানি যে পি সমান আসলে এখানে কিউ যেটা আছে, এই কিউ মানে আসলে কি, এই কিউ মানে আসলে পি এর সমান, মানে দুইটা বলই সমান না। সো আমি এটাকে পি ধরতে পারি, ওটাকে কিউ ধরতে পারি। একটা বিন্দুতে দুটি ভেক্টর কাজ করতেছে, তাদের মান আসলে সমান, এবং এখানে যে লব্ধিটা কাজ করতেছে সেই লব্ধিও আসলে কি যে কোনো একটা বলের সমান। সেটা আর ইকুয়াল টু পি হতে পারে, আর ইকুয়াল টু কিউ হতে পারে, যে কোনো একটা বলের সমান। আমাদের বলা হচ্ছে যে আলফা কোণটা এক্স্যাক্টলি কত হবে। খেয়াল করো, দুটি সমান মানের ভেক্টর কোনো একটা বিন্দুতে কাজ করে, এদের লব্ধির মান যে কোনো একটা বলের মানের হচ্ছে সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, দ্যাট মিনস আলফাটা কত। যদি এরকম কখনো কোশ্চেন করে, মাথায় রাখবা এই ধরনের কোশ্চেনের উত্তর হয় তোমার আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। একবারে মাথায় রাখবে এটা। যদি এমন হয় যে পি সমান কিউ সমান আর, এই ক্ষেত্রে যদি হয়, এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি থিটা চাই তাহলে থিটা হয় 60 ডিগ্রি, অর্থাৎ দিক যদি চাই কখনো, তাহলে এই ভ্যালুটা একটু মুখস্থ রাখবা, কারণ এই কোশ্চেনটা ভার্সিটিতে প্রচুর আসে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে হয় ম্যাথে আসে না ফিজিক্সে আসে। দেখবা স্থিতিবিদ্যা যেহেতু আছে, সো তোমাদের স্থিতিবিদ্যা থেকে হয় আসবে না এখান থেকে আসবে। আমার মনে হয় যে এই কোশ্চেনটা আবার দিয়ে দিতে পারে, আমার যেটা মনে হয়। ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে আসছিল, 1-2 সালে এটা 2000 সালে আসছিল। অ্যান্ড দেখো একই টাইপের কোশ্চেন 18-19 সালে একদম রিপিট করে দিচ্ছে হুবহু, আর কিছু করে নাই। দেখো জাস্ট কি করছে,
তোমার কোনো কিছু চেঞ্জ করে নাই, একদম হুবহু দিয়ে দিয়েছে, হয়তো বা অপশনগুলো একটু কী করছে উল্টাপাল্টা করছে, বাট সব কিছু সেম। সো উত্তর হবে 120 ডিগ্রি, কিন্তু সি নম্বরে 120 ডিগ্রি, আমাদের সি নম্বরে অপশনটা ঠিকই রাখছে। ওকে, নেক্সট আমরা যে কোশ্চেনটা আছে আমরা সেটাও একটু দেখবো। তো তার জন্য তোমাদের আরেকটা কন্ডিশন লিখে দিব, এই আরেকটা কন্ডিশনও তোমাদের পড়তে হবে। এই দুইটা কন্ডিশন পড়লে আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য হয়ে যায়। তো আমাদের আরেকটা কন্ডিশন কি, যদি এমন হয় যে পি একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা আরেকটা ভেক্টরের দ্বিগুণ, অর্থাৎ পি সমান 2q। দ্যাট মিনস যদি কোনো এরকম ম্যাথে থাকে যে আমাদের একটা ভেক্টর আছে 5 আর একটা ভেক্টর আছে 10, অর্থাৎ একটার ভ্যালু আর একটা ভ্যালুর দ্বিগুণ, রাইট? একটার ভ্যালু যদি আর একটা দ্বিগুণ হয়, সো সেই ক্ষেত্রে আমাদের আলফাটা 120 ডিগ্রি হবে, কিন্তু আমাদের থিটাটা হবে আসলে 90 ডিগ্রি। এর মানে কি, তোমরা দেখো না বিভিন্ন ধরনের নদী নৌকার ম্যাথ যখন করো তখন কি থাকে, এইদিকে একটা জিনিস থাকে, তারপরে এইদিকে লব্ধি থাকে, এইদিকে থাকে, রাইট? যে তুমি এইদিকে স্রোতের বিপরীতে যাও, দেন হচ্ছে তোমার লব্ধি থাকে এই দিক বরাবর। তুমি কোনাকুনি যেতে চাও, তার মানে কোনাকুনি যেতে চাইলে তোমাকে এই দিক বরাবর যেতে হবে, রাইট? সো তোমার দেখবা যে ভ্যালুটা কি থাকে, এটা হয়তো এটা বেশি থাকে, এদিকে স্রোত যায়, এদিকে বেশি থাকে 10, এদিকে 5, বলা হয় যে লব্ধির ভ্যালু কত, অথবা বলা হয় যে এদের যে আলফাটা কত ছিল আসলে। সো সেই ক্ষেত্রে দিকটা দেখো, দিকটা হয় 90 ডিগ্রি এবং আলফাটা হয় হচ্ছে আসলে 120 ডিগ্রি। সো আমরা আগে দেখছিলাম যদি পি সমান কিউ সমান আর হয় তাহলে হয় আলফা 120 ডিগ্রি, কিন্তু থিটা হয় 60 ডিগ্রি। বাট এখন যদি হয় যে একটা বল আর একটা বলের দ্বিগুণ, তাহলে আলফা সেম রাখবে, কিন্তু আমাদের থিটাটা আসলে চেঞ্জ হয়ে যায়। সো নর্মালি আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আলফার পরিমাণটা চাই। সো আমরা একটু দেখি, বলা হচ্ছে 5 টন 10 টন মানের দুটি বল একটি কণার উপর আরোপিত। একটা কণার উপরে কি, একটা কণার উপরে কাজ করতেছে 5 এবং 10 নিউটন বল, তার মানে হাফ অ্যান্ড ডবল আছে না? সো হাফ অ্যান্ড ডবল থাকলে কণাটির উপর নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আরেকটা কন্ডিশনে লিখে দিলাম, যদিও এই ম্যাথটার সাথে না জিনিসটা। সো আমি আরেকটা টিপস তোমাদের লিখে দিব, এই 3টা টিপস আসলে জানলে চলে। তো আমি 2টা টিপস লিখে দিচ্ছি আলফা বের করার জন্য, এবং আরেকটা টিপস আমি লিখে দিব সেটা আলফা বের করার জন্য না, জাস্ট সিম্পল আরেকটা ম্যাথ করার জন্য। খেয়াল করো, আমরা জানি যে এই সূত্রে আমাদের কখন আরটা সর্বোচ্চ হয়, আরটা কখন সর্বোচ্চ হয় আমরা জানো? আমরা কিভাবে বের করতে পারবো এটা? দেখো, এই পি এবং কিউ আদৌ তুমি চেঞ্জ করতে পারো না, পি এবং কিউ কখনো তুমি চেঞ্জ করতে পারো না। এই জায়গাটাতে আলফা ভ্যালু আছে, এই আলফার ভ্যালু তুমি কম বেশি করলে কিন্তু এই লব্ধির পরিমাণটা চেঞ্জ করতে পারো। তুমি এটা জানো কিনা জানি না, যখন এবং পি এবং কিউ ভেক্টর যখন একই দিকে কাজ করে, দেখো এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, পি এবং কিউ ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন আমাদের আলফার পরিমাণটা হয়ে যায় আসলে 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি হয়ে যায় তখন আমরা এখানে ভ্যালুগুলো একটু বসাই, যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2pq। খেয়াল করো, cos 0 ডিগ্রি ভ্যালু হবে 1, সো 2pq হচ্ছে। সো আমি এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আর স্কোয়ার। সো আর ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে পি প্লাস কিউ। তাহলে খেয়াল করো, যখন আমাদের একটা ভ্যালু হবে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন আমরা এই ভ্যালুটা পাই হচ্ছে ম্যাক্সিমাম, মানে এর থেকে বড় ভ্যালু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ দুইটা ভেক্টরের ভিতরে আমাদের যদি কখনো সর্বোচ্চ লব্ধি বের করতে বলে, তাহলে দুইটা ভেক্টরের যোগফলই হবে সর্বোচ্চ মান, এর থেকে বেশি কখনো লব্ধির মান হতে পারে না। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা জিনিস, সর্বনিম্ন মান কত, অর্থাৎ একটা লব্ধির মান সর্বনিম্ন কত হতে পারে। খেয়াল করো, সর্বনিম্ন মান তখনই হবে যখন এই ভেক্টরটাকে আমি উল্টায় দিব। উল্টায় দেওয়া মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে, আর বিপরীত দিকে কাজ করা মানে কি, দেখো কিউ ভেক্টরটাকে আমি এই দিকে যেহেতু ড্র করেছি, আমি একটু আগেই বললাম যে দিক সেম রেখে যে কোনো দিকে আঁকানো যেতে পারে। সো আমি এদিকে আঁকালাম কিউ ভেক্টরটাকে। সো খেয়াল করো, পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যখন 180 ডিগ্রি হচ্ছে তখন আমরা যদি এই জায়গাটা বসাই তাহলে কি হয়, দেখো cos 180 ডিগ্রি ভ্যালু হবে কত, cos 180 মানে হচ্ছে -1। সো যদি -1 হয় তাহলে আমাদের এই জায়গাটা মাইনাস হবে, সো এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে। সো আমাদের তখন হবে মিনিমাম ভ্যালু। সো লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ এবং লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। তার মানে একটা লব্ধির মান আসলে কোন রেঞ্জের ভিতরে থাকতে পারে, খেয়াল করো, একটা লব্ধির মান কোন রেঞ্জের ভিতরে থাকতে পারে, সর্বোচ্চ হতে পারে পি প্লাস কিউ, সর্বোচ্চ হতে পারে দুইটা বল যদি আমাদের পি প্লাস কিউ থাকে, কিংবা দুইটা বেগ যদি পি প্লাস কিউ থাকে, একটা দুইটা ভেক্টর যদি পি প্লাস কিউ থাকে ভেক্টরের মান। সো দুইটা ভেক্টরকে আমরা যোগ করলে যে মান পাই তার থেকে বেশি কখনো হতে পারে না, কিন্তু ওই মান পর্যন্ত হতে পারে। সো আমি এরকম লিখলাম। অ্যান্ড দেন হচ্ছে আর একটা ভ্যালু হচ্ছে এমন যে পি মাইনাস কিউ,
অর্থাৎ লব্ধির ভ্যালু সর্বনিম্ন হচ্ছে এইটা হতে পারে এবং সর্বোচ্চ হচ্ছে এটা হতে পারে, এর থেকে বড় কখনো হবে না। আবার আমরা যদি দেখি যে এর থেকে ছোট কখনো হতে পারে না, এর থেকে ছোট কখনো হতে পারে না, এর সমান হতে পারে, এর সমান হতে পারে, অথবা হচ্ছে এর থেকে বড় হতে পারে, আর এর সমান হতে পারে অথবা এর থেকে ছোট হতে পারে, কিন্তু আমাদের এর থেকে বড় হতে পারবে না। কাজে দুইটা ভেক্টর যখন থাকবে তখন দুইটা ভেক্টরকে যোগ করলে যা হবে অথবা বিয়োগ করলে যা হবে সেই রেঞ্জের ভিতরে থাকবে। খেয়াল করো, আমাদের বলা হচ্ছে পি ভেক্টরটা দেওয়া রয়েছে, এখানে ভেক্টরের মান দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম যে পি মানে হচ্ছে দেওয়া রয়েছে 5 নিউটন এবং কিউ মানে দেওয়া রয়েছে হচ্ছে 10 নিউটন। এখন বলা হচ্ছে লব্ধির মান কোনটা হতে পারে না, অপশনে বের করতে হবে। তো সর্বনিম্ন মান আসলে কত হতে পারে, সেটা হচ্ছে 10 মাইনাস হচ্ছে 5। অবশ্যই ছোট মাইনাস বড় করবা, আমি এখানে পি মাইনাস কিউ লিখেছি, কিউ মাইনাস পিও হতে পারে, সমস্যা না। সো যদি বড় করি তাহলে এখন কত হচ্ছে দেখো 5 হচ্ছে। সো লব্ধির মান হতে পারে এই থেকে, এই রেঞ্জের ভিতর থেকে কোন রেঞ্জের ভিতরে হতে পারে, সেটা হতে পারে হচ্ছে 10 প্লাস হচ্ছে 5, রাইট, এই রেঞ্জের ভিতরে হতে পারে। তাহলে আমাদের রেঞ্জটা কেমন দেখো, রেঞ্জটা হচ্ছে 5 থেকে 15, অর্থাৎ 5-এর কমও হতে পারবে না, 15-এর বেশিও হতে পারবে না। তাহলে আমরা একটু দেখি, 5 হবে সমস্যা নাই, 10 হবে সমস্যা নাই, 15 হবে সমস্যা নাই, কিন্তু 20 কি হতে পারবে, যেটা বললাম 15-এর উপরে হতে পারবে না, 15-এর উপরে হওয়া সম্ভব না। তাহলে উত্তর হবে না কোনটা, মানে অপশনে কোনটা হবে না, ডি নম্বর। তাহলে উত্তর কোনটা, ডি নম্বর, বুঝতে পারছো? সো আমরা মোটামুটি লব্ধির মান সম্পর্কে মোটামুটি অনেকটা আইডিয়া পেলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দিক নির্ণয়। সো আমরা দিক নির্ণয়ের একটা স্পেশাল কেস আছে, দ্যাট মিনস বিশেষ ক্ষেত্র, এই জায়গা থেকে মূলত কোশ্চেন এসছে, বাট আমাদের যে মেইন যে সূত্রটা সেই জায়গা থেকে আসলে আসে নাই। সো আমি দিক নির্ণয়ের একটা ফর্মুলা লিখে দেবো, তারপরে বিশেষ কেস সেটা কি হতে পারে সেই সূত্রটা লিখে দিয়ে দেন আমি এই ম্যাথটা করে দিব। ওকে, সো খেয়াল করো, আমি তোমাদের একটু আগেই যখন লিখে দিলাম যে পি এবং কিউ এবং সেখানে বললাম যে থিটাটা হচ্ছে আমাদের দিক, সো আমি তখন সেখানে আসলে কি বললাম খেয়াল করো, যে এই দিকে হচ্ছে আমাদের পি ভেক্টর, এইদিকে হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর এই দিক বরাবর ধরে নিলাম যে আমি লব্ধি একটা ভেক্টর। সো খেয়াল করো, এই পুরো কোণটা হচ্ছে আলফা আর এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা কোণ। সো আমরা যদি এই কোণটাকে থিটা কোণ ধরে নিই, আমরা যে দিক নির্ণয়ের যে ফর্মুলা আছে সেই সূত্রটা কি জানো, যে ট্যান থিটা ইকুয়াল, খেয়াল করো যে এখানে যার সাথে কোণ করবে, ভালো করে বোঝো, ভালো করে বুঝবা, যে ভেক্টরটির সাথে কোণ করবে, যে ভেক্টরটির সাথে কোণ করবে সেই ভেক্টরটা আমাদের এখানে জাস্ট সিম্পলি সিঙ্গেল বসে যাবে, সিঙ্গেল বসে যাবে। যার সাথে কোণ করবে না, যে বাহুর সাথে কোণ করবে না, সেইটা কি হবে, সেইটার কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা, দ্যাটস ইট। আমি এখানে কি বললাম, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। খেয়াল করো আমি এখানে কি বললাম, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে লব্ধিটা যে বলের সাথে কোণ করবে সেই বলটা সিঙ্গেল বসে যাবে, বাকি যেটা থাকবে সেটা সাইন আলফা উপরে, সেটার কজ আলফা নিচে যোগ করে দিব, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন যদি কোনোভাবে এমন থাকে যে আমাদের এই থিটাটা এমন রয়েছে, এই থিটা না সরি কিউটা এমন আছে, কিউটা কেমন আছে, লম্ব বরাবর আছে, যদি কখনো থাকে লম্ব বরাবর, তাহলে আসলে কি হবে, যা আছে সব কিছু সেম, ওকে ফাইন। এখন কি করলাম যে আমি কিউটাকে একটু ঘুরাই দিলাম, যার কারণে আমাদের আলফাটা হয়ে গেল এক্স্যাক্টলি কত, এক্স্যাক্টলি হয়ে গেল 90 ডিগ্রি। তো দেখো আমাদের ফর্মুলার তো কোনো চেঞ্জ হবে না, ফর্মুলার কি চেঞ্জ হবে, ফর্মুলা কিন্তু চেঞ্জ হবে না। দেখো যার সাথে কোণ করছে সেটা সিঙ্গেল বসেছি, যার সাথে কোণ করে নাই সেটার সাইন আলফা উপরে, সেটার কজ আলফা নিচে। এখন যেহেতু আলফা 90 ডিগ্রি, আগে কোনো ভ্যালু ছিল না তাই বসাচ্ছিলাম না, এখন 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তো আমরা এটা কি করবো, এটা 90 ডিগ্রি, এটাও আমাদের কত হবে, এটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি বসাই তাহলে কি হয় দেখো, কিউ বাই পি হয় না, দেখো তো কিউ বাই পি হয় না, কারণ 90 ডিগ্রি ভ্যালু হবে কত 1, 90 ডিগ্রি ভ্যালু কত 1, আর কজ 90 ডিগ্রি ভ্যালু কত 0, সো কিউ ইন্টু 0 মানে কত, পুরোটা মুছে গেল। তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো ভাই, কিউ বাই পি। সো এটাই হচ্ছে আমাদের যে ম্যাথটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই কনসেপ্টের ম্যাথ। খেয়াল করে বলা হচ্ছে পি একটা ভেক্টর দেওয়া রয়েছে, সো এই যে পি একটা ভেক্টর দেওয়া রয়েছে, কিউ আর একটা ভেক্টর দেওয়া রয়েছে, ধরো এ একটা ভেক্টর দেওয়া রয়েছে, ভেক্টর দুটি একই বিন্দুতে পরস্পর কি হবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে। পি একটা ভেক্টর, কেউ একটা ভেক্টর দেওয়া রয়েছে, যারা একটা বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করতেছে না, দেখো তো লম্বভাবে ক্রিয়া করতেছে, আলফাটা কি লম্ব হচ্ছে না, সো লম্বভাবে ক্রিয়া করতেছে। এখন বলা হচ্ছে এদের লব্ধির দিক কিসের সাপেক্ষে, পি এর সাপেক্ষে কত, তো লব্ধির দিক পি এর সাপেক্ষে দেখো তো, এই যে লব্ধির দিক, এই যে দিক মানে কি, যে কোণ করেছে এই কোণের ভ্যালুটা কত, যেখানে আমাদের ব্র্যাকেটে বলে দেওয়া আছে পি এর সাপেক্ষে,
পি এর সাপেক্ষে লব্ধি ভ্যালুটা কত, যেখানে এই যে আমাদের দিকটা মানে দিক মানে হচ্ছে আমাদের যে থিটার পরিমাণটা, এই থিটার পরিমাণটা আসলে বের করতে বলছে। সো আমাদের সব কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, যদি এরকম কোনো চিত্র হয় তার আমরা সূত্র জানি tan θ = q বাই p। সো q মানে কত এটা, p মানে কত এটা এটা। এখন আমরা p এবং q এর ভ্যালুটা বের করব, আমরা মান নির্ণয়ের সূত্র সবাই জানি। সো p এর যে মানটা আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি, রুট ওভার সূত্রতে জানি 1 স্কয়ার প্লাস এখানে হবে 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। সো 4 4 8, এখানে হবে 3, কত হচ্ছে 3। সো আমাদের এই জায়গাটাতে p এর ভ্যালু হচ্ছে কত 3। এবার q এর ভ্যালু আসি, q এর ভ্যালু কত। সো q এর ভ্যালুটা কিভাবে বের করব, একই রকম ভাবে আমাদের এখানে i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস 2√3 তার এখানে স্কয়ার হবে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 9 প্লাস 4 প্লাস এখানে হবে 3 আর 3 4 12, 3 4 12, 2 4 3 12, ঠিক আছে 12 আর হচ্ছে 12 আর 4 হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25। সো এখানে হবে 5, ঠিক আছে। সো আমাদের এখানে হচ্ছে কত 5/3। সো আমাদের এখানে তাহলে কি বের করতে হবে, দেখো ভাই থিটা = কি হচ্ছে tan ইনভার্স 5/3। সো tan ইনভার্স 5/3 এর ভ্যালু আসলে এক্স্যাক্টলি কত, খেয়াল করো আমরা এটা আসলে কিভাবে বের করতে পারি যে 5/3 এর ভ্যালু আমাদের কত হবে। খেয়াল করো আমরা একটা জিনিস জানি যে যদি এরকম থাকে যে tan ইনভার্স 1 এর ভ্যালু কত আমরা জানি, tan ইনভার্স 1 এর ভ্যালু জানি হচ্ছে আমরা 45 ডিগ্রি, রাইট। tan ইনভার্স 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হয় 45 ডিগ্রি। এখন এখানে 5/3 আছে, তো তোমরা জানো একটা জিনিস তোমরা জানো সেটা কি যে tan হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু হবে 1/√3, তারপরে tan 45 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে 1, tan 60 ডিগ্রির ভ্যালু হয় √3 মানে আছে 1.73 মেবি, তারপরে tan 90 ডিগ্রির ভ্যালু হয় ইনফিনিটি। সো আমরা এই জায়গাটাতে আসলে কি বুঝে থাকি, এর মানে বোঝাই tan এর কোণ যত বাড়ে তার ভ্যালুও তত বাড়তে থাকে, tan এর কোণ যত বাড়বে তো তার ভ্যালু তত বাড়তে থাকবে। তাহলে খেয়াল করো আমাদের এই জায়গাটাতে ভ্যালু বাড়লে কোণ বাড়বে, এই জায়গাটা ভ্যালু বাড়লে কোণ বাড়বে। সো 5/3 মানে কত, 5/3 মানে হচ্ছে 1 এর বেশি মানে কত, 45 ডিগ্রির উপরে হবে উত্তর। সো 45 ডিগ্রির উপরে উত্তর কোনটা আছে, একটা দুইটা তিনটা চারটা আছে। এখন চারটার ভিতরে আমরা যদি একটু খেয়াল করি যে 90 ডিগ্রি কিন্তু উত্তর হবে না, কেননা আমরা জানি যে tan এখানে যদি আমাদের ইনফিনিটি আসতো, আমরা জানি যে tan ইনফিনিটি, দেখো খেয়াল করো আমি যদি বোঝাই তোমাদের যে tan থিটা = দেখো এই যে এই জায়গাটা tan 90 ডিগ্রি এর মানে কত, tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনিটি মানে 1/0, রাইট। সো আমি যদি এখানে লিখি 90 তার মানে কি tan ইনভার্স 1/0, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যদি 1/0 আসতো তাহলে কেবলমাত্র এই থিটা আসতো কত 90 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু আমার এই জিনিসটা নাই। সো 90 ডিগ্রি উত্তর হবে না, আবার 20 ডিগ্রিও হবে না, কারণ এখানে 45 ডিগ্রি ছোট হলে 20 ডিগ্রি হয়, কিন্তু হবে না। এখন উত্তর হবে হয় এটা না হয় এটা। তো আমি এখন কিভাবে বুঝবো, খেয়াল করো আমাদের এই জায়গাটাতে এখানে 3/5/3 দেওয়া রয়েছে না। এখন আমি এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে 6 যদি দিতাম, 6 যদি দিয়ে দিতাম তাহলে কি হতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে tan ইনভার্স এখানে হতো 2, এখানে হতো 2। সো 2 যদি হতো তাহলে দেখবে তুমি ক্যালকুলেশন করার পরে 2 যদি হয় তাহলে মেবি 60 ডিগ্রির উপরে হয়, 60 ডিগ্রির উপরে হয়। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, আর আমি বলবো যে tan ইনভার্স 2 অ্যাটলিস্ট এই ভ্যালুটা মনে রাখা, tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3, tan ইনভার্স 2, tan ইনভার্স 2.5, এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবে, ক্যালকুলেটর বের করে একটু দেখে রেখো, ঠিক আছে, এগুলো কাজে লাগবে। সো আমাদের এখানে দেওয়া রয়েছে 2 এর কম, একটু ভাগ করে দেখো 2 এর কম আসছে না। সো 2 এর কম হলে কখনো ভাই এটা 70 ডিগ্রি কখনো হতে পারে না, এটা পসিবল না। সো আমাদের উত্তর হবে 59 ডিগ্রি, ওকে। আচ্ছা, সো এটা গেল। নেক্সট হচ্ছে আমাদের দেখি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। সো আমরা টাইপ এখন 3 দেখব, আমরা মোটামুটি 2টা টাইপ খুব ভালোভাবে শিখেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। সো এটা আমরা একটু দেখব। প্রথম যে কোশ্চেনে দেওয়া রয়েছে বলা হচ্ছে 3টা ভেক্টর দেওয়া রয়েছে ABC, যেমন ভেক্টরের মান দেওয়া রয়েছে ABC, ভেক্টরের মান হচ্ছে 3 4 5, যোগ করলে কত হয় 0, যোগ করলে 0 দেওয়া রয়েছে। তাহলে আমাদের এটার মান আসলে কত, এক্স্যাক্টলি কত সেটা আমাদের বের করতে হবে, ওকে ফাইন। সো আমরা 3টা ভেক্টরকে দেখতে পাচ্ছি যেটাকে যোগ করলে 0 হচ্ছে। সো আমরা এটাকে কিভাবে আসলে বের করতে পারি, খেয়াল করো
আমরা যখন যোগ করতেছি তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এমন, দেখো যে যোগ করলে শূন্য হচ্ছে। সো ভেক্টরটা এমন দেওয়া রয়েছে আমাদের এখানে, যেহেতু যাদের মান দেওয়া রয়েছে 3 4 5, খেয়াল করো এ ভেক্টরের মান দেওয়া রয়েছে, এ একটা ভেক্টর যার মান দেওয়া রয়েছে হচ্ছে 4, তারপরে বি একটা ভেক্টর যার মান দেওয়া রয়েছে হচ্ছে তোমার, যার মান দেওয়া রয়েছে 3, তারপরে সি একটা ভেক্টর যার মান দেওয়া রয়েছে হচ্ছে তোমার 5। সো আমরা যদি একটু ভালো করে বুঝে থাকি, দেখো আমাদের বলা হচ্ছে যে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, এইগুলোর যোগফল হবে 0। সো একটু ভালো করে খেয়াল করো এই ত্রিভুজটা আসলে কেমন হওয়া উচিত। দেখো তো ভাই, আমাদের এখানে পিথাগোরাস অনুসারে যদি আমরা করি, তাহলে কি হয় যে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিনস এখানে হবে 25, আবারও এখানে 5 স্কোয়ার করলে তাও হবে 25। তার মানে এই দুইটা আসলে লম্ব এবং ভূমিতে যাবে, আর এটা অধিভুজে যাবে, রাইট? সো আমরা একই রকম ত্রিভুজ আঁকবো, জাস্ট ডিরেকশনটা এখন কি হবে দেখো এরকম হচ্ছে। এখন যেহেতু সবগুলো আমাদের যোগফল 0, আমাদের এ প্লাস বি প্লাস সি 0 দেওয়া রয়েছে, তার মানে যদি আমি এটা চিন্তা করি এটা হচ্ছে এ, তারপরে একটা কাজ করি, আমি এটাকে এ চিন্তা করি, এটা যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এটাকে আমরা সি চিন্তা করবো, অর্থাৎ তারা একই দিকে যাবে। দেখো খেয়াল করো, কারণ আমাদের এখানে 0 হতে হবে না। সো 0 হতে গেলে কি করতে হবে, এ ভেক্টর মার্কারটা ওঠানো যাবে না, এ প্লাস বি প্লাস সি পর্যন্ত যোগ করা মানে কি, তাদের যে একটা রাউন্ড আছে সেই রাউন্ডের যোগফল হবে কত, 0 মানে কি 1 পাক দিব। সো 1 পাক দেওয়ার ফলে দেখো এমন হচ্ছে, রাইট? সো উত্তর হচ্ছে কত, 0। সো আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে ভ্যালুটা আছে যোগ করলে আমাদের কত হচ্ছে আসলে 0। তাহলে তারা আসলে এইভাবে আছে। এখন আমাদের আসলে বের করতে বলা হচ্ছে যে সি গুণ এ গুণ বি। সো এ গুণ বি মানে এ গুণ বি এর যে ফর্মুলাটা তোমরা কীভাবে জানো, এটা মান নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। যে আমাদের দেওয়া রয়েছে এরকম যে সি গুণ এ গুণ হচ্ছে বি। সো আমাদের এই জিনিসটা বের করতে বলা হচ্ছে। তো তোমরা কি জানো, দেখো এই জিনিসটা মানে কি, এ বি সাইন কি থিটা না, এ বি কত সাইন থিটা না, ভালো করে বোঝো। এ বি কত, এ বি সাইন কত থিটা। সো এ বি যদি সাইন থিটা হয়, তাহলে কি হয় দেখো ভাই, এ মানে কত, এ মানে হচ্ছে দেওয়া রয়েছে 4, বি মানে হচ্ছে 3, আর সাইন এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। সো সাইন 90 ভ্যালু হচ্ছে 1। সো এটা হচ্ছে 12। সো এই পার্টটা হচ্ছে কি 12, এই পার্টটা কি 12। সো আবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এই পার্টটা হচ্ছে এখন কি 12, আর এই পার্টটা কি সি। সো এখন এই দুইটার ভিতরে যদি আমরা ক্রস গুণন করি, তাহলে আবার কি হচ্ছে খেয়াল করো, দেখো এটা যদি আমরা আবার ক্রস গুণন করতে চাই, তাহলে আসলে কি হচ্ছে খেয়াল করো, এই যে দুইটা ভেক্টর আছে পরস্পর লম্বভাবে আছে, পরস্পর কীভাবে আছে, লম্বভাবে আছে, এবং এই জিনিসটা কীভাবে আছে দেখো, এই জিনিসটা আছে এখানে অতিভুজ, এবং যেহেতু আমাদের যোগফল দেখছি তার মানে তারা একই সমতলে আসলে অবস্থিত। ওকে, এবং তোমরা জানো যে যখন ক্রস গুণন থাকে তখন আসলে কি হয়, ভেক্টরের নিয়ম অনুসারে দেখো আমি যদি একটা ভেক্টর এইটা চিন্তা করি এ, এটা যদি চিন্তা করি বি, তো আমি যখন এ গুণ বি লিখবো, এর মানে কি, এর মানে আসলে এ থেকে বি এর দিকে, তার মানে যেদিকে আমাদের প্রথম জিনিসটা থাকবে সেই দিকগুলো আমরা 4টা বুড়ো আঙুল দিয়ে, এই বুড়ো আঙুল না মানে বাকি 4টা আঙুল দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখো এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে আঙুলগুলো আমরাও, তাহলে বুড়ো আঙুল ভিতরের দিকে না, যেহেতু প্রথমে লিখেছি তার মানে এ থেকে বি এর দিকে, বুড়ো আঙুল কি ভিতরের দিকে না, তার মানে বুড়ো আঙুল ভিতরের দিকে, এটা দিক বোঝায়। আবার যখন বি থেকে এতে যাচ্ছি, তখন দেখো দিক বোঝাচ্ছে, তার মানে লম্বভাবে ক্রিয়া করতেছে না, এই দিকটা। আমার কথা কি বুঝতেছো তোমরা বিষয়টা? সো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া রয়েছে সি গুণ এ গুণ বি, এখানে খেয়াল করো, তাহলে আমাদের এই জায়গাটা দেওয়া রয়েছে আমরা বের করতে পারছি 12 সুন্দরভাবে। তাহলে এই যে সি গুণ এ গুণ বি, এই দুইটাকে ক্যালকুলেট করার পরে আমি পাচ্ছি কি 12। এখন সি থেকে এ ক্রস বি মানে কি আসলে বলো তো, এর মানে আসলে সি থেকে এ ক্রস বি এর দিকে যেতে হবে। সি থেকে বি এর দিকে তুমি কিভাবে যেতে পারো, দেখো আমরা যখন এই সিটা গুণ করতেছি তার মানে কি, যে এই দুইটা এবং এই দুইটার গুণফল, তো এই দুইটার গুণফলের দিক আসলে কোন দিকে আমাদের এটা এক্স্যাক্টলি বুঝতে হবে। কারণ আমরা জানি কোনো একটা ভেক্টর যখন এরকম করি যে এ ক্রস বি, তখন আমরা লিখি হচ্ছে এ বি সাইন থিটা ইটা, রাইট? এ বি সাইন থিটা ইটা লিখি আমরা যখন আমরা ক্রস গুণন করি। বাট যখন আমরা এই দুইটার দিক আবার যখন এরকম করে দিই মডুলাস দিয়ে দিই, তখন আমাদের এই দিকটা আসলে দরকার পড়ে না, রাইট? আমরা এটা জানি। সো এই জায়গাটা ভিতরে খেয়াল করো, পুরোটার মান থাকলেও আমাদের কিন্তু এই জিনিসটার কিন্তু মান আলাদাভাবে দেওয়া নাই। আমাকে বলা হয়েছে এ ক্রস বি এর মান বের করো,
বলে নাই, আমাদের সি ক্রস এ ক্রস বি এর মান বের করতে বলা হচ্ছে। কাজেই আমাদের এই ক্ষেত্রে ইটার মান পুরোটাই ইটার মান না দেখতে চাইলেও কিন্তু আমাদের এ ক্রস বি এর মানটা একটু মানে দিকটা একটু দেখতে হবে, যেটার সাথে আমাদের সি এর আসলে সম্পর্কিত। সো খেয়াল করো, আমাদের এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। সো আমি একটা কাজ করি, এ প্লাস বি এর যে ভ্যালুটা আছে এটাকে আমি এম ভ্যালু ধরে নিই, দ্যাট মিনস সেটার ভ্যালু হবে 12। সো এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা এখন যেটা করতে পারি সি ইন্টু এম, সি ইন্টু সি এম সাইন কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, রাইট? আমাদের দেখালাম ভিতরের দিক অথবা বাইরের দিক। সো সেই ক্ষেত্রে আমাদের সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1। সো সি মানে কত, সি মানে হচ্ছে ভ্যালু কত 5, আর এম মানে কত 12, আর এটা ভ্যালু 1। সো 5 12 হচ্ছে 60। সো আমাদের অ্যান্সার হবে কত নম্বর, এই দেখো বি নম্বর 60 উত্তর, ঠিক আছে? সি ক্রস এ ক্রস বি যেহেতু তারা একই সমতলে অবস্থিত, জিনিসটা এরকম থাকে। শেষমেশ যদি আমরা চিন্তা করি জিনিসটা এমন যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি এরকম একটা ভেক্টর। আমরা এটা কিন্তু একবারে দেখতেছি, আমরা কিন্তু 3 ডাইমেনশনে এটা চিন্তা করতে পারছি না। মূলত আসলে ভেক্টরটা কিভাবে আছে জানো, ভেক্টরটা সেভাবে এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ভেক্টর, এবং ফাইনালি আর একটা ভেক্টর আছে এই দিক বরাবর। আমরা যদি কানেক্ট করি তাহলে কেমন হয় খেয়াল করো, কানেক্ট করলে এখান থেকে এখানে কানেক্ট হবে, এখান থেকে এখানে কানেক্ট করো। দেখো খেয়াল করো, আমরা কানেক্ট করতেছি কি এ থেকে এই প্রান্ত, বি থেকে এই প্রান্ত। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের সেই অতিভুজ, এইটা হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এইটা আমাদের যে অতিভুজটার কথা বলছি। খেয়াল করো, এই যে আমাদের এই যে ভূমি থেকে এই প্রান্তে যুক্ত করছি, ভূমি থেকে এই প্রান্তে যুক্ত করছি, আর এই দেখো এখান থেকে লম্বটা এই প্রান্তে যুক্ত হয়েছে, তাহলে লম্বটা এই প্রান্তে যুক্ত হয়েছে। জিনিসটা এমন হবে, এই যে আমাদের 3 ডাইমেনশন দেখি, 3 ডাইমেনশনে তাহলে চিত্রটা এমন, এখান থেকে এইখানে দাগ হবে, এখান থেকে এইখানে দাগ হবে। কথা বুঝতে পারছো বিষয়টা? এখান থেকে এখানে দাগ হবে, এখান থেকে এখানে দাগ হবে। সো পরস্পর কিন্তু আলটিমেটলি তারা 90 ডিগ্রি কোণে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি তারা 90 ডিগ্রি কোণে আছে, এবং দিন শেষে কিন্তু আমাদের এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 90 ডিগ্রি কোণ নাই, কারণ আমরা 2 ডাইমেনশনে এই চিত্রটা আঁকাচ্ছি। বাট চিত্রটা কিন্তু এরকম আছে, দেখো এক্স অক্ষ থেকে অতিভুজের প্রান্ত যুক্ত হবে, লম্বর প্রান্ত থেকে এখানে যুক্ত হবে। সো আলটিমেটলি তারা কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে আছে। এজন্য আমি এখানেও 90 ডিগ্রি করতেছি, আর ভ্যালু তো আমাদের দেওয়া রয়েছে, আমার ফর্মুলা কিন্তু জানি। সো আই গেস তোমরা এখন বুঝতে পারছো যে প্রথম কোশ্চেনটা দেখো, একটা কোশ্চেন বোঝাতে কিন্তু অনেক সময় লাগছে। আমি চাচ্ছি ভেতর থেকে বোঝাতে, যাতে এই ধরনের কোশ্চেন যত কঠিন বা যত পেঁচাই আসুক না কেন, অনুরূপ যে কোনো কোশ্চেনে আসুক না কেন, তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারো, এরকমভাবে শেখানোর চেষ্টা করছি। নেক্সট হচ্ছে ক্রস গুণফল থেকে আমাদের বিশেষ কিছু ক্ষেত্র আছে, আমরা সেটা একটু দেখব। বিশেষ ক্ষেত্র প্রথম যেটা লিখেছি বেসিক কনসেপ্ট অফ ক্রস গুণফল। সো ক্রস গুণফলের বেসিক কিছু জিনিসপত্র আছে, আমরা সেটা একটু দেখব। বিশেষ ক্ষেত্রে নাম্বার 1। সো প্রথম যে জিনিসটা, ভেক্টরের কিছু জিনিসপত্রকে আমরা জাস্ট একটা রাউন্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। খেয়াল করো, একটা রাউন্ড আমি ড্র করলাম, একটা সার্কেল, এবং আমি ধরে নিচ্ছি যে জিনিসটা এরকম আছে, অর্থাৎ এখান থেকে কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে মার্কার বা কলমটা আমার উঠানো লাগবে না। দেখো এখান থেকে আমি এখানে ঘুরে আসবো, কোনো মার্কার বা কলম উঠানো লাগবে না। যেহেতু লাগবে না, আমি এটাকে বলতেছি আই, এটাকে বলতেছি জে, অ্যান্ড ফাইনালি এটাকে বলতেছি হচ্ছে কে। খেয়াল করো, যেহেতু লাগতেছে না, পুরো জিনিসটা আমি চিন্তা করতাম আই গুণ জে গুণ কে, ঠিক আছে? তাহলে দেখো যখন আমি একই দিকে যাচ্ছি এবং ঘুরতেছি, তখন সবগুলোর গুণফল হবে আসলে 0। কিন্তু যদি কখনো এমন হয়, 0 না, সরি আমি এখানে একটু ভুল লিখছি, জিনিসটা এরকম না। খেয়াল করো, আমি যে এরকম লিখি যে আই গুণ হচ্ছে জে, খেয়াল করো আমি যখন আই গুণ জে লিখছি, তার মানে কি আমি একই দিকে মুভ করতেছি এবং কোনো অসুবিধা নাই, এখান থেকে এখানে পরপর মুভ করতেছে, মার্কারটা উঠানো লাগছে না। তাহলে আরেকটা যে ভ্যালুটা হবে সেটা এমন কে সমানের ডান পাশে হবে। একটু বুঝে রাখো আর কি, ঠিক আছে? এই কনসেপ্টে কাজে লেগে আমরা যে কোনো ম্যাথ করতে পারি। এবার যদি আমি এরকম লিখতাম যে আই গুণ হচ্ছে কে, তার মানে খেয়াল করো আমি যখন এখান থেকে এখানে যাচ্ছি, আমি একবারে আই গুণ কে মানে কি জিনিসটা এখান থেকে এখানে যখন যাচ্ছি, তখন কিন্তু মাঝখানের একটা জিনিস আমার বাদ পড়ে গেছে, মানে ওইটাকে ধাক্কা দিয়ে আমাকে যেতে হচ্ছে, ওইটাকে ধাক্কা দিয়ে যাওয়া লাগবে। মানে কি আমরা জাস্ট এই যে জায়গাটা মাইনাস বসিয়ে দেবো, দ্যাটস ইট। আমি তোমাকে আরও কিছু উদাহরণ বলি। যেমন আমি যদি তোমাকে বলতাম কে গুণ আই, যদি কে গুণ আই বলতাম, তাহলে দেখো কে থেকে আইতে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। যেহেতু কে থেকে আই এর যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, তাহলে আর একটা যে জিনিসটা হবে সেটা কি আমাদের এরকম হবে। এখন যদি আমি তোমাকে এরকম বলতাম যে কে গুণ জে, সো কে গুণ জে মানে কি কে থেকে যাত্রা শুরু করে জে পর্যন্ত। সো কে থেকে যাত্রা শুরু করে জে পর্যন্ত যখন যাচ্ছি, তখন আমাকে আইকে টপকিয়ে দেওয়া লাগছে না। সো যাকে টপকিয়ে দেওয়া লাগবে তার আগে মাইনাস দিতে হবে।
দ্যাটস ইট। এবার আমি তোমাকে আরেকটা জিনিস বোঝাই, একটু খেয়াল করো। যদি কখনো আমি এরকম বলতাম যে আই গুণ আই, আই গুণ আই মানে কি? আই গুণ আই মানে হচ্ছে সেই জিনিসটা এখানেই আছে, সে জায়গা থেকে সরে নাই। আই গুণ জে এর মানে কি বোঝো? আই গুণ জে মানে হচ্ছে আই থেকে ঘুরে সে যেতে গেছে, আই থেকে ঘুরে সে যেতে গেছে। আর এখান থেকে এক পাক দেওয়া মানে কি বোঝো? যেমন ফ্যান যখন ঘোরে না, ফ্যান যখন ঘোরে তখন আই যে কে সবগুলো অতিক্রম করে না। এই আই যে কে মানে কি? সে এক পাক দিয়ে সে এখানে গেছে। আই থেকে যে যদি চিন্তা করি তাহলে আই থেকে যেতে ঘুরে গেছে, এবং আই যে কে এবং আই অর্থাৎ সে যদি আই থেকে আইতে যায় সে এক পাক দিয়ে ওখানে গেছে, অথবা সে স্থির অবস্থায় আছে। মানে দিন শেষে আসলে সে কি আছে? আসলে শূন্য। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আমি যদি যে গুণ যে লিখি তাও কি হবে? জিনিসটা শূন্য, কারণ সে এখান থেকে সরে নাই, মূলত ওখান থেকে সরে না। যে গুণ যে মানে কি? এখানে আছে সে। আর যে গুণ কে মানে কি? সে এখান থেকে এখানে গেছে। যে গুণ আই মানে কি? সে এখান থেকে এখানে গেছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? সো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগে এখন এই ম্যাথটা করতে পারবো। সেটা কিভাবে খেয়াল করো। আমাদের দেওয়া রয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এ যা ভেক্টর আছে সেই ভেক্টরের ভ্যালু হবে এটা, এবং আমাদের বলা হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু আসলে কত, এর মানটা আসলে কত। তাহলে খেয়াল করো, আমাদের এটা বসিয়ে দিলাম, সরি এর ভ্যালুটা কত দেওয়া রয়েছে? এর ভ্যালু দেওয়া আছে মাইনাস বি। সো এখানে হবে মাইনাস বি ক্রস হচ্ছে এখানে হবে বি। তাহলে এটার উত্তর কত? দেখো তোমাদের সামনে মাইনাস থাকুক যাই থাকুক সমস্যা না, আমাদের যেহেতু দুইটা সেম জিনিস চলে আসছে। সো সেম জিনিস চলে আসলে কি হয় ভাই? সেম জিনিস চলে আসলে কি হয়? মাইনাস চলে আসলে সমস্যা না, মাইনাস চলে আসুক, মাইনাস প্লাস যায় সমস্যা না। সেম জিনিস চলে আসলে কত? উত্তর শূন্য। সো উত্তর বি নম্বর। উত্তর কত হবে? বি নম্বর। সো এখন যদি আমাদের যে কোনোভাবে কোশ্চেনটা দেয় আমরা কি পারবো? এখন যদি এমন থাকতো এখানে প্লাস মাইনাস দিল না, তারপরেও কিন্তু উত্তর 0 হতো। কথা কি বুঝতে পারছো? তো যে কোনোভাবে ঘুরিয়ে ফিরে আমাদের দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটি আসছিল 5-6 সালে। সো আমরা পরের যে বিশেষ ক্ষেত্রের যে টাইপটা আছে, মানে কেসটা আছে, সেটা হচ্ছে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে আমাদের আসলে ম্যাথগুলো কিভাবে করতে হয় একটা কন্ডিশন আছে, সেটা আমি তোমাদের একটু লিখে দিব। কাইন্ডলি তোমরা সেটা সবাই লিখে ফেলো খাতায়। এবং আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই কোর্স সম্পর্কে তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে আসলে জানাতে পারো, কারণ তারাও উপকৃত হবে এবং আমারও ভালো লাগবে জিনিসটা। এবং হয়তোবা যদি তুমি তাদের সন্ধান দাও তাহলে হয়তোবা তোমার ফ্রেন্ডও উপকৃত হবে এবং তোমাকে অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস দিবে যদি ভালো লাগে আমার ক্লাসগুলো। ওকে, সো দুইটা ভেক্টর আসলে সমান্তরাল হলে কি কন্ডিশন হয় খেয়াল করো। ধরো একটা ভেক্টর হচ্ছে এমন, এ একটা ভেক্টর, আমি বলতেছি এ এক্স আই, দেন আমি তোমাকে বলতেছি এ ওয়াই জে, তারপরে বলতেছি এ জেড কে। দেন বি একটা ভেক্টর আছে, সেটা আমি কি বলতেছি ঠিক অনুরূপভাবে আমি লিখে ফেলি বি এক্স, তারপরে বি ওয়াই, তারপরে বি জেড কে। খেয়াল করো, যদি এরকম কোনো কিছু থাকে ভালো করে বোঝো। এই এক্স মানে কি বোঝো? এটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার। এখানে যে কোনো কিছু থাকতে পারে, আবার চলকও থাকতে পারে, এ বি সি থাকতে পারে, অথবা কোনো ডিজিট থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, আমাদের যদি বলা হয় যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল দাগ মানে আমি এটাকে বোঝাচ্ছি সমান্তরাল। তো যদি কখনো সমান্তরাল হয় তাহলে আমি এভাবে লিখতে পারি যে এ এক্স বাই হচ্ছে বি এক্স ইকুয়াল, অর্থাৎ এইটা বাই এইটা আর এইটা বাই এইটা, এ ওয়াই বাই হচ্ছে বি ওয়াই। খেয়াল করো এর আগে প্লাস আছে না, তাই এখানে প্লাস দিয়েছি। তো আমি এখানে আরেকটু তোমাদের একটু বোঝাবো, এ জেড বাই বি জেড। যদি কখনো ভাই এই জায়গাটা মাইনাস থাকতো, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা মাইনাস দিতাম। কথা কি বুঝতে পারছো? আমাদের এখানে সহগ মানে প্লাস মাইনাস যা থাকবে চিহ্ন সহ আমাদের এখানে নিতে হবে, নেওয়ার ফলে আমরা এই ম্যাথটা এভাবে করতে পারি। সো আমি তোমাদের একটু দেখাই, এবার খেয়াল করো আমরা এই কন্ডিশনে ম্যাথ করব। সো খেয়াল করো, এই যে আই রয়েছে না, আই এর সহগ কত? আমি এখানে আই এর যে সহগ ছিল সেটা নিয়েছিলাম না, এক্স আই। সো আই এর সহগ কত? আই এর সহগ হচ্ছে 1। তারপরে এই যে বি এক্স, তাহলে এখানে সহগ কত? এখানে এ হবে। তারপরে এখানে জে এর সহগ কত? এখানে হবে -3। এখানে বি এর সহগ কত? 6 ইকুয়াল, এখানে কে এর সহগ হচ্ছে 5, এখানে কে এর সহগ কত? -10। মানে আমাদের এখানে আয়ের সহগ, এখানে কি আয়ের সহগ, এখানে আয়ের সহগ, জে এর সহগ, এখানে জে এর সহগ, এখানে কে এর সহগ, এখানে কে এর সহগ। যদি চিহ্ন থাকে তাহলে আমরা চিহ্ন নিব, দ্যাটস ইট। এখন আমরা যদি এই পার্টটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হয়, অথবা তুমি এই পার্ট আর এই পার্টও নিতে পারো, যেহেতু তোমাদের এই বের করা লাগবে। সো আমরা একটু দেখি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো -2 হয়, ক্যালকুলেশন করে দেখো এটা -2 হবে না। সো আমাদের উত্তর হবে বি নম্বর। অনুরূপ কোশ্চেনটা আমরা বের করতে পারবো না এখন। দেখো একই টাইপের কোশ্চেন, জাস্ট কি করছে আমাদের এক্স দেওয়া রয়েছে, এখন বলা হচ্ছে এক্স এর মান হলে এক্স এর মানের জন্য এ ও বি ভেক্টর সমান্তরাল হবে। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা তোমরা করবা। দেন হচ্ছে 3 নম্বর যে কেসটা আছে সেটা হচ্ছে সামান্তরিকের বাহু থাকলে
ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। দেখো সামান্তরিকের বাহু থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। সেখানে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া রয়েছে। আমি তোমাদের 3টা ফর্মুলা লিখে দিব, এই 3টা ফর্মুলা কাইন্ডলি একটু পড়ে ফেলবা। এবং আই গেস আমি ধারণা করছি যে তোমরা আসলে ক্রস গুণন পারো, এটা আমি আসলে দেখাবো না, বাট আমি সূত্রগুলো একটু লিখে দিব। খেয়াল করো, ক্রস গুণফল আমার মনে হয় তোমরা এটা সবাই পারো, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো আমার মনে হয় এটা সবাই তোমরা পারবা। সো খেয়াল করো, যদি সামান্তরিকের দুটি বাহু থাকে, সামান্তরিকের বাহু যদি আমাদের উল্লেখ থাকে, সামান্তরিকের দুটি বাহু, দুটি সন্নিহিত বাহু যদি বলে, যদি সন্নিহিত বাহু থাকে সেটা যদি এমন হয় এ একটা বাহু এবং হচ্ছে বি একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে এমন, এরিয়াটা হবে এমন যে এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি, জাস্ট ক্রস গুণফল করে মান নির্ণয় করবা। এখানে যেমন ক্রস গুণফলের মান কীভাবে বের করতে হবে, যেমন এ ক্রস বি তোমাকে আগে বের করতে হবে। সো বের করবা কীভাবে, এখানে আমরা তোমরা জানি সবাই আই জে কে, তারপরে এর সহগ কত 1 -1 1, তারপরে বি এর সহগ কত 1 1 -1। সো এটা বের করে কি করা লাগে, এইটা বের করার পরে আমাদের এটা মডুলাস বের করতে হবে। তো সবাই মনে হয় এটা পারবা, রাইট, এই ভ্যালুটা সবাই পারবা। সো ক্রস গুণফল কীভাবে বের করতে হয় তোমরা সবাই জানো। সো যদি কখনো বাহু থাকে তাহলে জাস্ট ক্রস গুণফল করে দিব। এখন একটা জিনিস মাথায় রাখবা, এই বাহুর জায়গায় যদি কর্ণ উল্লেখ থাকতো, এই বাহুর জায়গায় যদি কর্ণ উল্লেখ থাকতো তাহলে জাস্ট সামনে আমরা কি দিতাম, হাফ দিতাম, নাম্বার 2। ভালো করে বোঝো, যদি আমি বাহুর জায়গায় এখানে কর্ণ দেওয়া থাকতো, যে সন্নিহিত বাহুর জায়গায় আমাদের দেওয়া আছে এখানে কর্ণ যদি নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো সামান্তরিকের ক্ষেত্রফলের জায়গায় জাস্ট সব কিছু সেম, জাস্ট আমরা পুরো মানটার সাথে হাফ গুণ করে দিতাম, দ্যাটস ইট। এবার যদি আমি কখনো বলি যে সামান্তরিক না বলে তোমাকে আমি বললাম যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের, সো ত্রিভুজের সন্নিহিত বাহু থাকলে ত্রিভুজের আসলে ক্ষেত্রফল কত। সো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কি করা লাগতো, হাফ দেওয়া লাগতো না। মাথায় রাখবা ত্রিভুজের ক্ষেত্রফল, আবার সামান্তরিকের সন্নিহিত বাহু যদি থাকে, সামান্তরিকের সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম। ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের সন্নিহিত বাহু থাকলে যেটা থাকবে সেম, শুধুমাত্র কর্ণ থাকলে সামনে হাফ নেওয়া লাগে, দ্যাটস ইট। আই গেস তোমরা ক্রস গুণন সবাই পারো, বাট সূত্রটা অনেকে হয়তো জানো না বা হয়তো মনে থাকে না, সো আমি লিখে দিলাম। নেক্সট আমরা যদি 4 নম্বর কেসটা একটু দেখি, বলা হচ্ছে নির্ণয়কের ধর্মের মাধ্যমে আমরা একটু ক্রস গুণফল দেখব। নির্ণয়কের ধর্মের মাধ্যমে আমি তোমাদের একটা ধর্ম লিখে দিব, যেটা নির্ণয়ক যখন করাইছিলাম তোমাদের সেখানে কিন্তু দেখেছি যে নির্ণয়কের মাত্র একটা ধর্ম দিয়ে নির্ণয়কের ঢাকা ইউনিভার্সিটিতে সব কোশ্চেন করা যায়। সো সেই ধর্ম দিয়েই কিন্তু আমাদের এখানে আবার একটা কোশ্চেন দিয়েছে, বাট ভেক্টরের ক্ষেত্রে। সো সেটা আসলে কেমন আমাদের একটু তোমাদের একটু বলি, তোমরা একটু খাতায় লিখে রাখো যে নির্ণয়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম যদি সমান থাকে তাহলে তার নির্ণয়কের মান হয় 0। ভালো করে লেখো, যে সুন্দর করে খাতায় লিখে রাখো। বলা হচ্ছে যে যে কোনো দুটি সারি বা কলাম, যে কোনো দুটি সারি বা কলাম সমান হলে, যে কোনো দুটি সারি বা কলাম সমান হলে নির্ণয়কের মান হবে 0। নির্ণয়কের মান কত, নির্ণয়কের মান 0। খেয়াল করো, যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলাম যদি থাকে, সমান থাকে, তাহলে নির্ণয়কের মান হয় 0। আমাদের এখানে বের করতে বলা হচ্ছে এ ক্রস বি। সো যদি আমরা এ ক্রস বি যদি একটু বের করতে চাই তাহলে আসলে জিনিসটা কেমন, খেয়াল করো, এখানে আছে আই জে কে। এখন দেখো আই এর সহগ কত, সবগুলো আই জে কে সহগ 1 1 1। এখানে দেখো সহগগুলো কত করে 2 2 2। সো খেয়াল করো ভাই, আমাদের যে কোনো, বললাম একটু আগেই, যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম যদি সমান থাকে তার নির্ণয়কের মান হয় 0। তো দেখো তো সমান আছে না ভাই, সমান আছে না, যে কোনো দুটি সারি পরস্পর সমান আছে না, এখানে 1 1 1 সমান আছে, তাহলে উত্তর হবে, ম্যাথ করা লাগবে না, উত্তর হবে 0। সো ডি নম্বর অ্যান্সার হবে আসলে 0। সো আমরা মোটামুটি অনেকগুলো টাইপ শিখলাম, আর নেক্সট টাইপটা হচ্ছে আসলে স্কেলার গুণফল। সো আমরা স্কেলার গুণফল সম্পর্কে এখন একটু দেখব। সো এখানে দেখো যে বিশেষ ক্ষেত্র দিয়ে আমি এখানে লিখেছি। তো স্কেলার গুণফলের সরাসরি ম্যাথ আসলে কখনো দেয় নাই, বাট হচ্ছে আমাদের বিশেষ ক্ষেত্র দিয়ে আসলে এসছে। তো বিশেষ ক্ষেত্র বলতে আসলে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। আমরা স্কেলার গুণফলের জন্য যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এমন যে এ ডট বি এর মানে হচ্ছে এ বি কস থিটা। সো আমাদের সরাসরি কিন্তু এই জিনিসটা আমাদের কখনো বের করতে বলে নাই, ঠিক আছে। আমাদের যেটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে এমন যে আমাদের এই থিটাটা আসলে বের করতে বলা হচ্ছে। এজন্য আমি প্রথম যে লিখেছি মধ্যবর্তী কোণ। সো আমরা যদি একটু খেয়াল করি, থিটা মানে আসলে কি লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে কজ ইনভার্স দুইটা ভেক্টরের ডট গুণফল, আর এখানে দুইটা ভেক্টরের মানের গুণফল। সো উপরে হচ্ছে ডট গুণফল আর নিচে হচ্ছে মানের গুণফল। সো খেয়াল করো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের কত,
এবং আমাদের যেখানে এ ভেক্টরটা দেওয়া রয়েছে হচ্ছে 3i মাইনাস 3j এবং বি একটা ভেক্টর আছে যে ভেক্টরের মান দেওয়া রয়েছে 5i প্লাস 5k এরকম দেওয়া রয়েছে। সো খেয়াল করি আমাদের এ ভেক্টরটার মান দেওয়া রয়েছে 3i আর এখানে দেওয়া রয়েছে 3j আর এখানে দেওয়া রয়েছে হচ্ছে তোমার 5i আর এখানে দেওয়া রয়েছে হচ্ছে 5k অ্যান্ড দেন হচ্ছে এই পাশে মান দেওয়া রয়েছে। এই ভেক্টরের মান কীভাবে বের করবো, i এর সহগ তারপর এখানে j এর সহগ -3 তার স্কোয়ার। সিমিলারলি আমি যদি এখানে করি এখানে হবে 5 স্কোয়ার রাইট। সো একটু খেয়াল করি আমাদের এখানে i কিন্তু আছে, i এবং i কিন্তু আছে, 3 এবং 5 গুণ করলে হবে 15, কিন্তু আমাদের এখানে j এবং k আছে। সো j এবং k গুণ করলে কত হয় ভাইয়া, j এবং k গুণ করলে আসলে 0 হয়। আমরা সবাই জানি হয়তোবা যে আমরা জানি যে i মানে কি, i মানে হচ্ছে একই অক্ষে তারা অবস্থিত। খেয়াল করো যদি আমি এরকম লিখি যে i মানে হচ্ছে সেটা x অক্ষের উপর অবস্থিত, আর একটা i যদি নিই সেটাও তোমাদের x অক্ষের উপর অবস্থিত। শুধুমাত্র সামনে 2 যদি নিই তাহলে এটা এখানে বোঝায়, যদি 3 নিই তাহলে এখানে বোঝাই। মানে 2i মানে হচ্ছে x অক্ষ থেকে 2 ঘর ডানে, আমি যদি 3i নিই তার মানে x অক্ষে আছে কিন্তু 3 ঘর গেছে, x অক্ষে 3 ঘর গেছে। সো এটা বোঝাই, ঠিক আছে, কোনো কিছুর আগে ডিজিট বলতে এটা বোঝাই। সো দেখো i মানে কি, এখানে i তোমরা জানো যে i মানে কি, i মানে হচ্ছে একক ভেক্টর। সো আমরা জানি দুইটা ভেক্টর আসলে কি করলাম, দুইটা ভেক্টর থাকলে দুইটা ভেক্টরের মান ইনটু cos থিটা। সো খেয়াল করে আমি এখানে প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান cos, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। সো 0 cos 0 মানে কত 1। সো খেয়াল করো যখন দুইটা ভেক্টর যখন পরস্পরের সমান থাকে ডট গুণন আকারে তখন কেবলমাত্র 1 হয়, বাকি সব সময় 0 হয়। তাহলে দেখো এখানে i গুণ করলে 1 আর 3 আর 5 গুণ করলে হবে 15, কিন্তু j এর সাথে কে মিল নাই, যেহেতু i আর j মিল নাই। খেয়াল করো মিল না থাকলে কি হয়, ধরো এটা i আর j মানে বোঝায় হচ্ছে y অক্ষ। সো i ইন্টু j মানে কি বোঝায়, i ইন্টু j মানে বোঝায় i এর একক ভেক্টর আছে 1, j এর একক ভেক্টর 1 আর এখানে হবে cos 90 ডিগ্রি, i এবং j এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সো উত্তর হবে 0। সো খেয়াল করো j এবং হচ্ছে k গুণ করলে হচ্ছে 0, তাহলে এই পার্টটা থাকে না। সো উপরে থাকে জাস্ট 15 থাকবে রাইট, শুধুমাত্র 15 থাকে। আর এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয়, এখানে হবে 9 9 18, তাহলে এখানে হবে √18 আর এখানে হবে 25 25 50 হবে, এখানে এরকম থাকবে। সো আমরা এটাকে ক্যালকুলেট করে কিভাবে দেখো খেয়াল করো, আমি এখানে বললাম যে 18 তাহলে 9 গুণ 2 আমি করতে পারি, আর এখানে হচ্ছে 25 আছে 50 আছে তাহলে এখানে 25 গুণ 2, মানে এমনভাবে গুণ করবো যেন এটাকে রুট করে একটা ভ্যালু পাওয়া যায়। সো √9 × 2 মানে কত 3√2 আর এটা মানে কত, এটা মানে হচ্ছে 5√2। ক্যালকুলেশন তোমরা পারবা সবাই, তারপর আমি করে দিচ্ছি। খেয়াল করো তাহলে এখানে আমাদের কত √2 মিললে মানে কত, √2 মানে হচ্ছে 2, √2 মানে কত, √2 মানে হচ্ছে 2 আর 3 × 5 = 15। সো 3 × 5 = 15 কাটা যাবে, উপরে থাকে 1, সো এখানে হয় হাফ। সো থিটা = কত, এখানে সামনে cos ইনভার্স আছে, সো cos ইনভার্স এখানে cos ইনভার্স হাফ। সো cos ইনভার্স হাফের উত্তর কত, cos ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, এটা উত্তর কত 60 ডিগ্রি, ঠিক আছে। সো উত্তর হচ্ছে 60 ডিগ্রি, এ নম্বর উত্তর। এবং সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসছিল, মানে 14-15 সালের কোশ্চেনটা 19-20 সালে রিপিট করে দিচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ করে নাই। অ্যান্ড দেন আমরা আরেকটা কোশ্চেন যদি দেখি, খেয়াল করো এখান থেকে আমার 3টা কোশ্চেন আসছে। সো পরের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এখন আর দিবে না, ঢাকা ইউনিভার্সিটি 9-10 সালে এসেছিল, কারণ তখন ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর দিয়ে করা দিত। বাট এখন আমাদের এই সমস্ত জিনিস দিবে না, আমাদের রিসেন্ট যে ম্যাথগুলো দেখলাম 19-20 সালে আমাদের এই টাইপের ম্যাথই দেবে যেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো এই ম্যাথটা তুমি না করলেও চলবে, ওকে, আর ওটা ক্যালকুলেটর ছাড়া করাটা ডিফিকাল্ট, সো এই ধরনের ম্যাথ দিবে না। নেক্সট আমরা যদি দেখি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হবে, এই টাইপটা ভাই যে কত ইম্পর্টেন্ট আমি বলে আসলে শেষ করতে পারবো না। গত বছর আমি সাজেশন দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম জাস্ট 2টা থেকে 3টা ম্যাথ করবা তোমরা, তার ভিতরে আমি এই টাইপটা বলেছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটিতে এটা চলে আসছে 20-21 সেশনে। বুঝতে পারছো বিষয়টা, মানে কিছুটাই গেস করা যায়। কেন গেস করা যায় দেখো, ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে এসেছে, অথচ এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটু দেখাই, দেখো খেয়াল করো কত সালে আসছে, 16-17 সালে, 13-14, 10, তারপরে 10-11, 9-10, আরও দেখাবো, আরও দেখো 1, তারপরে 1-2 সালে আসছে, মানে এতবার কোশ্চেনটা আসছে। তো 16-17 সালে আসার পরে কি হয়েছে, 16-17 সালে আসার পরে কোশ্চেনটা আসলে আর দেয় নাই, 16-17 সালে আসার পরে এরপরে কোশ্চেনটা দেয় নাই, এবং আমি এটা গেস করতে পারছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে এবছর দিতে পারে। সো আমি তোমাদের যেটা বললাম যে এই বছর তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, একটা ম্যাথ বলে দিচ্ছি, একটা ম্যাথ একটু করে দাও ভালো করে। তোমাদের বলছিলাম যে P = Q = R যদি থাকে, P = Q = যদি R থাকে এবং সেই ক্ষেত্রে আলফা 120 ডিগ্রি, ভাই ম্যাথটা করে যাও, আমার মনে হয় এটা চলে আসতে পারে। বুঝতে পারছো বিষয়টা, ওকে।
দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আসলে কি হয় আমরা মোটামুটি এটা সবাই জানি। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল হয় 0। তাদের ডট গুণফল হয় কত? 0। কেন ডট গুণফল 0 হয় খেয়াল করো, আমাদের একটু দেখি ডট গুণফল কেন আসলে 0 হয়। দুটি ভেক্টর পরস্পর লম্ব মানে কি জানো? দুটি ভেক্টর পরস্পর লম্ব মানে হচ্ছে এরকম, দেখো এই যে এ একটা ভেক্টর, তারপরে বি আর একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি আমি ডট গুণফল করি তাহলে আমি লিখতে পারি এ বি cos 90 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি মানে কত? দেখো এই যে লম্ব হবে থাকবে, লম্ব থাকা মানে কি 90 ডিগ্রি। সো তাহলে দেখো তো 0 হয় না, তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব থাকলে তাদের ডট গুণফল হয় 0। সো আমার প্রত্যেকটা ম্যাথ এখানে পরস্পর লম্ব হলে এর মান কত, পরস্পর লম্ব হলে এর মান কত, বা বি এর মান কত, বা এক্স এর মান কত, আলফার মান কত, এম এর মান কত, যে কোনো কিছু বলতে পারে। আমাদের যেটা করতে হবে ডট গুণফল 0 করতে হবে। সো আমরা খেয়াল করি এখানে আই আছে, আই থাকলে আমরা জানি আই গুণ করলে হয় 1। দেখো আই গুণ করলে হয় 1, যে ডট গুণফল করলে হয় 1, কে করলে হয় 1। কিন্তু যদি আমি এরকম করতাম যে আই গুণ জে তাহলে হয় 0। কেন হয় সেটা তোমাদের একটু আগেই বোঝালাম। এখন তাহলে আমরা একটু দেখি, দেখো এইটার সাথে তুমি এইটা গুণ করতে পারবা কারণ আই আছে, তাহলে এখানে হবে 2a প্লাস। এবার খেয়াল করো যে এখানে আছে, তাহলে এখানে 2 আর জে এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে 2। আর এখানে কে এর সহগ কি আছে দেখো তো, কে এর সহগ কিন্তু এখানে নাই। সো কে এর সহগ যেহেতু নাই তাহলে উত্তর ওইটা হবে যাবে 0। তাহলে এখানে কি হচ্ছে ডট গুণফল কি করলাম দেখো, আমি এটাকে এ ভেক্টর চিন্তা করছি, এটা বি ভেক্টর আছে এখানে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল কত? 0। সো এটা পেলাম। সো এ ইকুয়াল টু হবে কত? -1। তাহলে দেখো ভাই এ নম্বর হচ্ছে অ্যান্সার -1। ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে আসছিল একদম সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন নাম্বার 16-17 সালে আসছিল আলফার মান কত। সো আমি এই কোশ্চেনটাও করিয়ে দিব এবং বাকি যতগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক। সো খেয়াল করো আমরা যদি এবার পরের কোশ্চেনটা যদি দেখি এ ডট বি, এটা এ এটা বি। সো এর আগে এখানে 2 এখানে -2, তাহলে এখানে হবে -4 প্লাস এখানে এর আগে আলফার, এখানে আলফা আছে আর এখানে জে এর আগে আছে 1। সো আলফা ইন্টু 1 মানে হচ্ছে আলফা। তারপরে এখানে কে এর আগে -2 এখানে +1, সো এখানে হবে -2 ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো আমাদের আলফা ইকুয়াল টু কত আসতেছে? 6। আলফা ইকুয়াল টু কত আসতেছে? 6। সো উত্তর হবে 6, সি নম্বর উত্তর, সি নম্বর। অনুরূপ কোশ্চেন দেখো অনেকগুলো আছে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। অনুরূপ কোশ্চেন বহুত আছে, খেয়াল করো। এখানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এম এর মান কত, এ এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। দেন পরস্পর এক্স এর ভ্যালু বের করতে বলা হচ্ছে, এখানে ওয়াই এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছে এবং প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। নেক্সট আমরা দেখি ভেক্টরের উপাংশ কিংবা অংশক। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে একসময় প্রচুর আসতো, স্পেশালি তোমার হচ্ছে ফিজিক্সে, তোমার হচ্ছে ফিজিক্স না সরি ম্যাথে এই ধরনের জিনিসগুলো আসলে তোমার গুরুত্বপূর্ণ ছিল। বাট যেহেতু এখন রিটেন আছে, আমি মনে করি যে এই কোশ্চেনগুলো আসলে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো এখন আর এমসিকিউতে দেওয়ার পসিবিলিটি খুবই কম। স্পেশালি উপাংশ দিতে পারে, বাট হচ্ছে আমাদের যে অংশটা আছে অংশ থেকে আমাদের আসলে না দেওয়ার পসিবিলিটি বেশি। মানে ভেক্টরের উপাংশ থেকে আমাদের একটা পার্ট আছে, উপাংশর একটা পার্ট হচ্ছে আমাদের অভিক্ষেপ। সো আমরা অভিক্ষেপের যদি কনসেপ্টটা বুঝি তাহলে আমরা মোটামুটি অংশকটা আসলে বের করতে পারি। সো অংশকটা আমি তোমাদের শেখাবো রিটেন করানোর সময়। এখন জাস্ট এই দুইটা ম্যাথ, এই ম্যাথটা রিটেনের জন্য আসলে গুরুত্বপূর্ণ, হয়তো এখন এমসিকিউতে এই ম্যাথগুলো না আসার পসিবিলিটি অনেক বেশি। আমি জাস্ট এই ম্যাথটা একটু করাই দিব তোমাদের। সো আমি একটু অংশক বা উপাংশ মার্কে একটু ধারণা দিই হালকা, বাট রিটেনের জন্য তোমাদের এটা করানো হবে, ঠিক আছে? সো খেয়াল করো অনেক লম্বা ক্লাস নিয়েছি তো, সো ক্লাসের ভিতরে হয়তো বা একটু ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে। সো কাইন্ডলি জিনিসটা একটু তোমরা মানে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অ্যান্ড দেন আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আমাকে পার্সোনালি বলতে পারো অথবা গ্রুপে বলতে পারো। পার্সোনালি বললে ভালো হয়, ঠিক আছে? সো যদি কোনো ক্লাসে কোনো যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে একটু বলে দে ভাই জিনিসটা হয়তো এমন না এমন হতো আর কি, ঠিক আছে? অবশ্যই বলবো এটা, ওকে? সো দেখো একটা ভেক্টর আছে, ধরো এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে। খেয়াল করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা, ঠিক আছে? এখন এই যে আমার যে অভিক্ষেপটা আছে, অভিক্ষেপটা আসলে কি বোঝায় জানো? এর মানে বোঝায় আসলে অভিক্ষেপটা বোঝায় যে এ বরাবর, দেখো এই যে বিটা আমি দিয়েছি না, বিটা দেওয়ার ফলে আমাদের যতটুকু ছায়া সৃষ্টি করবে এটাকে বলা হয় অভিক্ষেপ। মানে ভালো করে বুঝো, ধরো এরকম করে দিয়েছি না, তো ছায়া সৃষ্টি হবে কতটুকু, দেখো
এই যে এতটুকু ছায়া সৃষ্টি করবে না এই বরাবর দেখো। আমি যদি কোনো একটা লাঠি এভাবে দিই তাহলে এটা ছায়া সৃষ্টি করবে এই বরাবর কতটুকু, এর যতটুকু দৈর্ঘ্য আছে, এই যে যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকু দৈর্ঘ্য এখানে ছায়া সৃষ্টি করবে না। যতটুকু এর উপরে ছায়া সৃষ্টি করবে সেটাকে বলতেছি আমরা কি, অভিক্ষেপ। সো খেয়াল করো, আমরা যদি দেখি তাহলে এই যে ছায়া যে সৃষ্টি করতেছে এখান থেকে এতটুকু যে ছায়া সৃষ্টি করতেছে, এই ছায়াটা আসলে কি, ছায়ার পরিমাণটা কি, সেই পরিমাণটা হচ্ছে দেখো আমি এখানে লিখতে পারি হচ্ছে কি যে বি কস থিটা, বি কস থিটা, অর্থাৎ এ বরাবর বি এর কি, এ বরাবর বি এর অভিক্ষেপ, বি এর কি অভিক্ষেপ। সো এই যে এ বরাবর বি এর অভিক্ষেপ কি, বি কস থিটা, এদের ছায়া সৃষ্টি করতেছে। বি কস থিটা কেন লিখছি, কারণ এখানে আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমি যার সাপেক্ষে বের করব, মানে যেটা আমি নিচ্ছি সেইটা কস তাদের দুইজনের মধ্যবর্তী কোণ। সে ফর এক্সাম্পল উপাংশ সূত্র আমরা যখন করি তখন আমরা এই যে এখানে যখন থিটা থাকে তখন আমরা এইটাকে বলে থাকি আর সাইন থিটা, আর এটা যদি আর থাকে তো আর সাইন থিটা কেন বলে জানো, খেয়াল করো, যখন এখানে আর আমি তখন এখানে লিখি আর কস থিটা, কেন, কারণ আমাদের যখন এই বরাবর বের করব তখন দেখতে হবে যে এদের মধ্যবর্তী কোণ কি আছে, কস ইন্টু সেই কোণটা। আবার আমি যদি এই বরাবর বের করি তাহলে জিনিসটা কেমন, আর কস এই বরাবর কত কোণ আছে, আরটা নিতে হবে যেহেতু আমি আর এর সাপেক্ষে বের করছি, আর এই বরাবর যেহেতু বের করছি তাহলে এইটার এটার মধ্যবর্তী কোণ কত, 90 মাইনাস থিটা না, সো 90 মাইনাস থিটা, সো 90 মাইনাস থিটা করলে কি হয়, আর সাইন থিটা। সো এটা হচ্ছে আমাদের উপাংশের সূত্র, ঠিক আছে, আমরা এখানে উপাংশের সূত্র অ্যাপ্লাই করলে অভিক্ষেপটা পেলাম। সো উপাংশের সূত্র অ্যাপ্লাই করে কি পেলাম, অভিক্ষেপটা পেলাম। সো খেয়াল করো এটা মানে আসলে কি, আমরা জানি যে এ ডট বি এর মানে হচ্ছে আসলে এ বি কস থিটা। সো আমি যেহেতু বলছি যে এ বরাবর অভিক্ষেপ, তাহলে এ বরাবর অভিক্ষেপ মানে কি বি কস থিটা। সো বি কস থিটা মানে কত দেখো, খেয়াল করো, এ ডট বি বাই হচ্ছে এখানে নিচে হচ্ছে এ, খেয়াল করো জিনিসটা এমন হচ্ছে না, এ বরাবর অভিক্ষেপ মানে কত, এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ মানে কত, খেয়াল করো, এই দেখো এরকম আসছে না, এরকম আসতেছে না, দেখো তো ভাই, কথা কি বুঝতে পারছো বিষয়টা, এ বরাবর বি এর কি, এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর কি অভিক্ষেপ, এটা কি অভিক্ষেপ, এটা অভিক্ষেপ। তাহলে দেখো এ বরাবর যার বরাবর তার উপরে দেখো দুইটা ভেক্টর ডট গুণফল না। এখন আমি যদি বলতাম যে বি বরাবর, যদি বলতাম বি বরাবর মানে কি, বিটা এখানে নিচে থাকতো, বি বরাবর মানে কি তার উপরে ডট গুণফল, এই যে এটাই হবে উত্তর। আমি যদি বলতাম বি বরাবর অভিক্ষেপ, বি বরাবর এ এর অভিক্ষেপ, তাহলে যার বরাবর বলবে সেটা নিচে বসাই, কথা বুঝতে পারছো। এখন যদি কোনোভাবে অংশ বলে দেয় তাহলে এখানে যেটা থাকে সেইটার একক ভেক্টর এখানে বসাতে হয়, দ্যাটস ইট। নিচে যেটা থাকে তার একক ভেক্টর এখানে বসাতে হয়, অর্থাৎ ছোট হাতের এ দিয়ে আমাদেরকে বোঝাই। সো এই ছোট হাতের এ মানে কি, আবার ছোট হাতের এ মানে হচ্ছে এ ভেক্টর বাই হচ্ছে ভেক্টরের মান, এইটাকে বলে অংশক। যখন আমি সাথে এ দিব, এই অংশকের ম্যাথ আসলে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে দেবে না, কথা বুঝতে পারছো, সলিড হিসেব এখানে কি অংশক, অংশক। সো যদি কখনো অংশক দেয় তাহলে সূত্র পরিবর্তন আসে, কি করতে হয় এখানে দেখো, এই যে এখানে যেটা আছে তার এই যে একক ভেক্টরটা আমাদের এখানে বের করতে হয়। সো আমি যদি এই ম্যাথটা একটু করাই দিই আর কি, যদিও আমি রিটার্নের সময় হয়তো ম্যাথগুলো করাবো, তাহলে দেখো দুইটা ভেক্টরের ডট গুণফল কত, দুইটা ভেক্টর ডট গুণফল কত দেখো, এখানে বলেছে ভেক্টরটির বি ভেক্টর অভিমুখে, তো বি ভেক্টর অভিমুখে মানে এখানে আমাদের আসলে বি হবে, এখানে বি ভেক্টর অভিমুখে বলেছে, তো সো যার অভিমুখে বলবে তার বরাবর এই যে তার উপরে থাকে, সো এখানে হবে আসলে এ হবে। সো খেয়াল করো আমাদের এখানে এ ডট বি মানে কত, এখানে হবে 1 আর এখানে হবে 2 ডিভাইডেড বাই এখানে বি এর মান, সো এখানে হবে √2 আর এখানে ছোট হাতের বি এরকম, রাইট, অংশক বলেছি। সো এটা মানে কি, এটা মানে হচ্ছে বি ভেক্টর বাই হচ্ছে বি ভেক্টরের মান। সো আমার মনে হয় তোমরা এখন পারবা, রাইট। বি ভেক্টর মানে কত, বি ভেক্টর মানে হচ্ছে এখানে i প্লাস জে, আর বি ভেক্টরের মান কত, বি ভেক্টর মান হচ্ছে √2। সো আমরা যদি একটু খেয়াল করি এখানে 3 বাই হচ্ছে 2 আর এখানে হবে i প্লাস জে, ঠিক আছে, 3/2। দেখো এখানে কিন্তু আমরা যেটা করেছে আর কি, সেই ম্যাথটা কিন্তু আসলে এরা অংশক করে উপাংশ অভিক্ষেপ করেছে, বাট অংশক কিন্তু আলাদা, এখানে পুরোপুরি রং করেছে, এরা ভুল করছে। অংশক কিন্তু অভিক্ষেপের মতো না, অংশক বললে আমাদের একক ভেক্টর গুণ করা লাগে, আর যখন অভিক্ষেপ বলবো অভিক্ষেপের জন্য আমাদের এটা লাগে না। সো আমাদের এখানে যেটা করেছে এটা আসলে অভিক্ষেপ করেছে, এটা ভুল করেছে, রং। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি, খেয়াল করো, বলা হচ্ছে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত। তাহলে খেয়াল করো জিনিসটা আসলে কি বোঝাতে চেয়েছে, আমাদের কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, দেন আমরা ম্যাথটা করব। বলা হচ্ছে একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে, দেখো কাঠের একটা খণ্ডকে
এখানে একটা কাঠের খণ্ড আছে, এই কাঠের খণ্ডকে, এটা আছে কাঠের খণ্ড, এর দ্বার ভর হচ্ছে ধরে নিলাম m, এই খণ্ডকে 200 নিউটন বলে তুমি কত ডিগ্রি কোণে টানতেছো? 60 ডিগ্রি কোণে টানতেছো। আনুভূমিকের সাথে এই বস্তুকে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে টানতেছো। 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানছো। বলা হচ্ছে বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত, অর্থাৎ আনুভূমিকের দিকে কার্যকরী বল কত। সো আনুভূমিকের দিকে কার্যকরী বল কত হবে বলো? এই যে এই বরাবর বের করতে গেলে কি করতে হয়? 200 cos কত? 60 ডিগ্রি একটু দেখলাম না আমরা, এই বরাবর বের করতে চাচ্ছে। তার মানে কি এইটার এই বরাবর যতটুকু ছায়া সৃষ্টি করছে দেখো, খেয়াল করে, এটার উপাংশ না, এই যে বল আছে এই বলের অনুভূমিক উপাংশ কি এটা, আর উলম্ব উপাংশ কত হবে না? 200 sin কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এটা হচ্ছে উলম্ব অংশ, এটা অনুভূমিক অংশ, রাইট? এটাকে যদি আমি f চিন্তা করি তাহলে এটা কি সূত্র হচ্ছে এমন না, f cos থিটা। আমাদের তো অনুভূমিক অংশ বের করতে বলা হচ্ছে, সো f cos থিটা। সো cos 60 ডিগ্রি মানে কত? হাফ। সো উত্তর হবে কত? উত্তর হবে 100 নিউটন। সো বি নম্বর হবে অ্যান্সার। অ্যান্ড লাস্ট আর একটা টাইপ হচ্ছে একক ও মাত্রা। সো এরপরে আর কোনো টাইপ নাই, দেখো একক ও মাত্রা। সো একক ও মাত্রা থেকে নর্মালি আমাদের কাজ, ক্ষমতা, শক্তি কিংবা মহাকর্ষ, অভিকর্ষ থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে, কাজের মাত্রা কত, শক্তির মাত্রা কত, কিংবা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, সার্বজনীন মহাকর্ষ যে ধ্রুবক আছে সেটার মাত্রা কত, বা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত, এই যে পুরো বইতে আমাদের প্রায় 22টা কিংবা 23টার মতো মাত্রা আছে। বা ঢাকা ইউনিভার্সিটিতে মাত্রা ফার্স্ট পেপার থেকে যদি বলি মাত্র 5 থেকে 6টা মাত্রা পাওয়া লাগে, এবং প্রতি বছরই একটা মাত্রা আসলে থাকেই। বাট ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে একটা মাত্রা আসছিল, সেটা আসলে সরাসরি না, একটু ক্যালকুলেট করে বের করতে হবে ভ্যালুটা কত। মানে সরাসরি কোনো মাত্রা, যেমন বলের মাত্রা, ক্ষমতা মাত্রা, এরকম কোনো মাত্রা দেয় নাই, একটু অন্যভাবে দিয়েছে। তো দেখো আসলে কোশ্চেনটা কেমন। বলা হচ্ছে যে a = bn আর c এর পাওয়ার হচ্ছে m, যেখানে a b s এর মাত্রা হচ্ছে দেওয়া রয়েছে lt, তারপরে দেওয়া রয়েছে l স্কোয়ার t পার মাইনাস হচ্ছে 1, তারপরে দেওয়া রয়েছে হচ্ছে lt স্কোয়ার। তো খেয়াল করো, আমি যদি একটু দেখাই তোমাদের যে a একটা জিনিস আছে যার মাত্রা দেওয়া রয়েছে lt, b একটা জিনিস আছে তার মাত্রা দেওয়া রয়েছে l স্কোয়ার t পার মাইনাস 1, c একটা জিনিস আছে যেটার মাত্রা হচ্ছে এটা। ওকে ফাইন। সো এখন বলা হচ্ছে n ও m এর মান আসলে কত, যেখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে a ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে কত n এবং c টু দি পাওয়ার হচ্ছে কত m। যদি এটা হয় তাহলে আমাদের মাত্রাটা আসলে কত। সো a মানে কত খেয়াল করো, a মানে হচ্ছে এটা, আর b মানে কত? b মানে হচ্ছে l স্কোয়ার t পাওয়ার মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে n, c মানে কত? l t স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে এটা। এখন একটু খেয়াল করি ভাইয়া, আমাদের এটা ক্যালকুলেট করি তাহলে কি হয়। এই পাশে হচ্ছে lt আর এই পাশে কি হচ্ছে দেখো তো, l তার পাওয়ার হচ্ছে 2n ইন্টু t তার পাওয়ার হচ্ছে মাইনাস n, আর এই জায়গাটাতে আমাদের কি আসতেছে, এই জায়গাটা আসতেছে l পাওয়ার হচ্ছে m আর t এর পাওয়ার হচ্ছে 2m। তো আমরা জানি সূচকের অনুসারে একই জিনিস যদি থাকে তাহলে আমাদের যোগ করতে পারি। সো l এর পাওয়ার হবে কি, l এর পাওয়ার হবে 2n প্লাস হচ্ছে m ইন্টু t এর পাওয়ার হচ্ছে মাইনাস m আর এখানে প্লাস 2m। সো এখানে আমাদের lt আছে, l এর পাওয়ার 1, t এর পাওয়ার 1। সো আমাদের সহগ সমীকৃত করি। সো সহগ সমীকৃত করলে কি হবে, আমাদের জাস্ট পাওয়ারটা কি করতে হবে, পাওয়ারটা নিয়ে নিতে হবে। সো l এর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 2n প্লাস m ইকুয়াল টু 1, এবং t এর যে পাওয়ারটা আছে সেটা কি 2m, এখানে যদি লিখি মাইনাস n প্লাস হচ্ছে 2m ইকুয়াল টু 1, এরকম কিছু আছে, রাইট? সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখন আমি এটাকে ক্যালকুলেট করব। সো ক্যালকুলেট কীভাবে করতে হবে, আমি তো সেটাকে 2 দ্বারা গুণ করে দিই। সো যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো, এখানে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 2। সো আমি 2 দ্বারা গুণ করলাম। সো 2 দ্বারা গুণ করার পরে আমি যোগ করব, দুইটাকে এটাকে নিচেরটাকে 2 দ্বারা গুণ করলাম, তারপরে যোগ করব। সো যোগ করলে এটা কাটা দেয়, এটা হয় 5m, এটা হয় 3। সো m ইকুয়াল টু কত, 3/5। সো m ইকুয়াল টু 3/5 কোথায় আছে দেখি, 3/5 দেখো একটাই আছে, একটা, আর কোনোটাই নাই কিন্তু। সো তুমি এই m এর ভ্যালুটা যদি এখানে বসো তাহলে n এর ভ্যালু পেয়ে যাবা। তাছাড়া আমরা একটা অপশন দেখে উত্তর বলতে পারছি, কারণ 3/5 এক জায়গায় আছে, সেটা হচ্ছে ডি নম্বরে। সো উত্তর হবে ডি নম্বর। ম্যাথটা বেশ ভালো ছিল, বেশ ঘুরাইছে। ওকে, সো মোটামুটিভাবে অনেক আলোচনা করলাম, ভেক্টরটা মোটামুটি এখানে শেষ করতেছি। আমরা সামনে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব, আশা করা যায় তোমরা সামনের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবা। আমরা এমসিকিউ এর মোটামুটি আশা করা যায় ভালোভাবে অ্যানালাইজ করে সলভ করে দিয়েছি, এবং কোনটা কোন টাইপের ভিতরে রাখলে কেমন ভালো হয় না হয় সব কিন্তু সাদাই করে, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, সামনের ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।